হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে লাইভ ক্লাসে। আমি প্রথমে একটু বোর্ডটা কি করে সেট আপ করে দিচ্ছি, তারপর তোমাদের সাথে কথা বলতেছি। ওকে, আই হোপ অল রাইট। একটু দেখি ঠিক রাখাচ্ছে কিনা, তারপর কথা বলা শুরু করতেছি। ওকে, আই হোপ অল রাইট। সবাই যুক্ত হয়ে যাও কেমন? আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আসি, লিঙ্কটা দিয়ে আসি, তাহলে হয়ে যাবে। ওকে, ওরে লাইভে তো দারুণ আসতেছে, ক্যামেরা তো সেট আপ ঠিকঠাক আছে, মানে পরিষ্কার আসতেছে। হ্যাঁ, এই শুধু এই লাইটটা দিয়ে হয়ে গেছে যে আল্লাহ আল্লাহ, আরো আমি সেট আপ টেট আপের জন্য কত কাহিনী করতেছি। একদম 100 না, একদম পারফেক্ট। ওকে, চলো আমরা শুরু করব। তার আগে একটা চেয়ার নিয়ে আসি, কারণ নমস্কার ভাইয়া। ওকে ওকে ওকে, বলে চান্স না তো, চান্স দিয়ে রাখতেছে। ওদিন তোমাদের কমেন্ট টমেন্ট দেখতে পারিনি, তো সব মিলে একটা অবস্থা খারাপ। ওকে ওকে, আই হোপ এভরিথিং ওকে। লেকচার 6, আমি 6 নাকি 7 এটা নিয়ে কনফিউজ, তোমরা একটু বলিও তো। এটা 6 নাকি? ভিডিও করলে একটু মারাত্মক। হ্যাঁ, এটাই বলতেছি। আমি ওই দিন নিয়েছিলাম পুরো অন্ধকার ছিল, আজকে একটা লাইট বসেছি জাস্ট, ঠিক আছে, বরাবর ঠিকঠাক আছে। আচ্ছা, ভালো বাতাসও আসতেছে, আজকে বোধহয় ক্লাসটা দারুণ হবে, মানে আমার ভালো লাগতেছে নিজে থেকে। চলো, আমরা এই অধ্যায়টাকে 4 ভাগে ভাগ করছিলাম। প্রতিদিনের মতো বলতেছি, এগুলো বলতে বলতে বিরক্ত হয়ে গেছি। একটা হচ্ছে উপযোগ, আরেকটা হচ্ছে চাহিদা যোগান, আরেকটা হচ্ছে স্থিতিস্থাপকতা, আরেকটা হচ্ছে ভারসাম্য। এগুলো বলতে চাচ্ছি না আর কি, ঠিক আছে। আমরা বেসিক্যালি এই টপিকটার উপর বেস করে পড়ালেখা করতেছি। আমাদের আলোচ্য টপিক হচ্ছে চাহিদা ও যোগান, এই টপিকটা। এবং মজার বিষয় হচ্ছে, আমি নিজে যখন গ্রুপে ঢুকছি তখন আমার খুব ভালো লাগতেছে যে স্টুডেন্টরা এই জিনিসগুলো খুব নোট করে সুন্দর করে আমার ছবি টবি দিয়ে দিচ্ছ। মানে আমার ভালো লাগতেছে যে তোমরা আমার ছবি টবি দিয়ে দিচ্ছ, এটা আমার একটা ভালো লাগা কাজ করতেছে। যাক, ওটা ভালো লাগতেছে না, বাট তোমরা নোট দিচ্ছ সেটা ভালো লাগতেছে। অনেকে দিচ্ছ, মানে 5-6 জন তো প্রতিদিন দাও, আর অনেকেই দেখতেছে নতুন নতুন দিচ্ছে। এটা সব থেকে ভালো যে নোট করে দেওয়া। অল ক্লিয়ার? ওকে, তাই বলছে অল ক্লিয়ার লেকচার 6। আচ্ছা ওকে, আচ্ছা, চাহিদা যোগানের বেসিকের মধ্যে এই চাহিদা যোগানের যে পার্টটা আছে, সেই পার্টের মধ্যে আমরা এখানে প্রায় 9টা টপিকের মতো লিখছিলাম। আমি যদি ভুল না করি, একটা হচ্ছে বেসিক পার্ট, এরপর হচ্ছে ওদের নির্ধারক, এরপর হচ্ছে তোমার ওদের অপেক্ষক, এরপর হচ্ছে তোমার ওদের বিধি, এরপর হচ্ছে সমীকরণ, এরপর হচ্ছে তোমার সূচি, এরপর হচ্ছে রেখা, এরপর হচ্ছে ঢাল। আচ্ছা, রেখার পর সংকোচন প্রসারণ, তোমার হচ্ছে কি সংকোচন প্রসারণ বা হ্রাস বৃদ্ধি, সংকোচন প্রসারণ বা হ্রাস বৃদ্ধি, এবং আরেকটা হচ্ছে ঢাল। এই টপিকগুলো হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এখন আজকে আমরা আলোচনা করবো যে এই তোমার হচ্ছে বিধি পর্যন্ত আমরা পড়ে ফেলছি। আই হোপ তোমাদের মনে আছে যে আমরা বিধি পর্যন্ত পড়ছিলাম। কি রে, এখানে একটা গর্জিয়াস কালার একটা ছিল যেটাতে বিধি পর্যন্ত আমরা পড়ে ফেলছি অলরেডি। এই বিধি পর্যন্ত পড়ে ফেলছি। টুডে উই আর গোইং টু স্টার্ট উইথ ইকুয়েশন। সো আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আমার জন্য কিছু অবস্থা নেই, দন নিয়ে যা। আচ্ছা, তুই গিয়ে আমারে দে না, নাস্তা খাওয়াবি, নিচে যাবি একটু করে, কিছুক্ষণ পরে যা, এখন যাওয়ার দরকার নেই। আজকের আলোচ্য বিষয় চাহিদা শুরু করবো। ইয়েস, মানে এখান থেকে শুরু করবো, যতটুকু যেতে পারি আর কি। আমরা তো কখনো লিমিটেড কোনো পড়ালেখাতে থাকি না, যতটুকু যাওয়ার। চলো, আমরা আজকে হয়তো একটু ক্লাস কম নিতে পারবো। তোমরা জানো, তোমাদের একটা গুড নিউজ দিচ্ছি। তোমরা যারা হচ্ছে আমার পেড ব্যাচে জড়িত আছো, তারা চাইলে আমাদের কমার্স একাডেমি, এবং তুমি ফেসবুকে দিলে হবে যে কমার্স লিখতে চলে আসে, কমার্স একাডেমি এবং আর্টস একাডেমি।
কমার্স একাডেমি অ্যান্ড আর্টস একাডেমি একটা পেজ আছে, এই পেজে যাওয়া। এখানে আজকে থেকে তোমাদের এইচএসসি তোমার 25 এবং 26 ব্যাচের স্টুডেন্টের জন্য তোমার লাইভ ক্লাস হবে, মানে এখন থেকে ফ্রি লাইভ ক্লাস হবে, এগুলো তোমরা করতে পারো চাইলে। ওখানে আমি সহ আরো অনেক স্যার ক্লাস নেবে, তো এটা তোমাদের জন্য একটা সুখবর আর কি, চাইলে তোমরা এগুলো করতে পারো 9টা থেকে। তো এই জন্য আমার একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, মানে 8টা 10-15 ভিতরে শেষ করে ফেলবো, যেহেতু 9টা থেকে লাইভ আছে। এই তো আমরা একটু তাড়াতাড়ি চেষ্টা করবো যে সবাই একটু দ্রুত পড়াগুলো বুঝে নেওয়ার জন্য। আমরা সবাই রেডি কিনা, জাস্ট আমরা সবাই একটু রেডি কিনা বলবো, রেডি হলে আমরা জাস্ট আজকের পড়াটা শুরু করবো। সবাই রেডি কিনা একটু জাস্ট বলো। আজকের সমীকরণ থেকে পড়া শুরু করবো, আমরা সবাই রেডি থাকলে একটু রেডি লিখেন, রেডি লিখে আমরা দ্রুত স্টার্ট করব। গাইস আপনারা যদি প্রস্তুত থাকেন সবাই একটু দ্রুত কমেন্ট করে বলেন। রুহুল আমিন বলছে রেডি। আচ্ছা আমি একটু দেখি যে এই লাইটগুলো বন্ধ করে দিলে কোনো এফেক্ট আসে কিনা, কেমনে বোঝা যাবে কোনটা কোটাকার সেটা বুঝতে পারতেছে। ওকে রেডি বলছে 1 2 3 4 5 জি ভাই জানি ফ্রি হবে, মেনশনও দিছি ফ্রেন্ডকেও। আচ্ছা তাহলে তো তুই পুরস্কার দিবি, বেশি করে পুরস্কার দিলে তাই বা তুমি পুরস্কার পাবা। আচ্ছা চলো বেশি করে মেনশন দিলে বন্ধুদেরকে পুরস্কার পাবে না। আচ্ছা চলো সমীকরণ নিয়ে আলোচনা শুরু করি। আচ্ছা সমীকরণ মানে হচ্ছে কি আমি তোমাকে বলি, সমীকরণ মানে হচ্ছে তোমার 2 বা ততোধিক চলকের বাম পাশ এবং ডান পাশ, তোমার ডান পাশ বাম পাশ তোমার সমান করাটাকে বলা হয় সমীকরণ। 2 বা ততোধিক চলকের সম্পর্ক যখন সমতা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, 2 বা ততোধিক চলকের সম্পর্ক যখন সমতা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হয় সমীকরণ। আমি যদি আরেকটু করে একটু সুন্দর করে বলি, 2 বা ততোধিক চলকের সম্পর্ক সমতা চিহ্ন দ্বারা প্রকাশ করলে তাকে আমরা বলতে পারি সমীকরণ। হয়েছে, মানে আজকে লেখ না করার কথা তাও লাগতে হতেছে। 2 বা ততোধিক চলকের সম্পর্ক, 2 বা ততোধিক চলকের সম্পর্ক সমতা চিহ্ন দ্বারা প্রকাশ করাকে সমীকরণ বলে। ঠিক আছে, 2 বা ততোধিক চলকের সম্পর্ক সমতা চিহ্ন দ্বারা প্রকাশ করাকে সমীকরণ বলে। সেক্ষেত্রে 2টা চলক বা 2 এর অধিক চলকের সম্পর্ক প্রকাশ করা সেটা হচ্ছে সমীকরণের মধ্যে পড়বে। আচ্ছা 2 বা ততোধিক চলকের সম্পর্ক সমতা চিহ্ন দ্বারা, এই সমতা চিহ্ন মানে হচ্ছে এই সমান চিহ্নটাকে বোঝাচ্ছে, এটা দিয়ে প্রকাশ করলে সেটা সমীকরণ। আমাদের এইচএসসিতে তোমার যে সমীকরণগুলো কথা বলবে সেখানে 2টা চলকের কথা বলবে। যেমন আমি যদি বলি y = ফাংশন অফ x, তোমাদের জানার কথা, প্লিজ আমাকে নিরাশ করবা না। এই বিষয়গুলো তোমাদেরকে একদম বেসিক থেকে পড়াইছি কেন, তোমরা যাতে এখন আমার সাথে রেসপন্স করতে পারো। এই f চিহ্নটা মানে কি তোমরা একটু কমেন্ট করে জানাবা। এই f চিহ্নটা মানে হচ্ছে আমি বলে দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাও। y = ফাংশন অফ x, এই f চিহ্নের মানে হচ্ছে অপেক্ষক বা নির্ভরশীলতার সম্পর্ক। এটা তোমার মনে না থাকলে বিশ্বাস করো তোমার আমার কাছে পড়ে কোনো ফায়দা নাই। তুমি বাজারে যে কোনো একটা স্যারের কাছে কোর্স পড়লে হয়ে যেত, আমার কাছে জয় স্যারের কাছে পড়ে স্পেশালি তোমার কোনো লাভ হয়নি। ঠিক আছে, যদি তুমি এফ মানে না ছিল, এতটুকু জানা দরকার যে এফ ছাড়া আমি কি কি চিহ্ন ইউজ করতে পারি। এই অপেক্ষক প্রকাশের সময় আমি তো চাইলে এফ দিয়ে প্রকাশ করতে পারি, এছাড়া আমি আর কি দিয়ে প্রকাশ করতে পারি, যেমন জি, যেমন এইচ, এগুলো শুধুমাত্র ভাই আমার ক্লাসে পাবা, অন্য ক্লাসে পাবা বলে আমার মনে হয় না। অন্য ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে আমার মনে হয় না, বাট আমি চেষ্টা করি তোমাদেরকে একদম বেসিক থেকে ধরে ধরে পড়ানোর। তো এক্ষেত্রে তোমার অপেক্ষক রাইট এফ জি এইচ দ্বারা প্রকাশ করতে পারে। এবং এটাও জানা দরকার এখানে যেটা ওয়াই আছে, তোমার এটাও জানা দরকার এখানে যেটা ওয়াই আছে। দেখছো, মানে আজকে ফুল এনার্জি নিয়ে ক্লাস নিব চিন্তা করছি, বোর্ড লেক করা শুরু করে দিচ্ছি, মানে জামালা থাকি যায়। এখানে এই ওয়াই দ্বারা কি বুঝায়, ওয়াই দ্বারা বুঝে হচ্ছে অধীন চলক এবং এক্স দ্বারা হচ্ছে স্বাধীন চলক, অর্থাৎ ওয়াই এক্স এর উপর নির্ভরশীল। এই যে এরকম যদি একটা সম্পর্ক থাকে, সেখান থেকে যদি একটা সমীকরণ তৈরি করতে চাও, সমীকরণের বেসিক সূত্রটা বলতেছি কেমন। যদি ওয়াই = ফাংশন অফ এক্স হয়, মানে ওয়াই যখন এক্স এর উপর নির্ভর করে, ওয়াই যখন এক্স এর উপর নির্ভর করে,
ওয়াই যখন এক্স এর উপর নির্ভর করে, এরকম দুইটা বিন্দু দেওয়া থাকলে, এগুলোকে আমরা যারা হায়ার ম্যাথ করে বা তোমার হচ্ছে কি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ে তখন তারা বলে দুইটা বিন্দু দেওয়া থাকলে, কেমন দুইটা বিন্দু মানে ওয়াই এক্স, দুইটা চলক আর কি। তো দুইটা চলক দেওয়া থাকলে এখানে সূত্রটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তারপর হচ্ছে এদিকে এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এই সূত্রটা তুমি মুখস্থ রেখেছো, তার মানে তোমার দুনিয়ার যত সমীকরণ বলবে সব সমীকরণ তুমি পারবা। আমার কথাটা বিশ্বাস রাখো, এই সূত্রটা তুমি মুখস্থ রেখেছো মানে তোমার দুনিয়ার যত সমীকরণ তোমাকে দিবে সব সমীকরণ তুমি পারবা। একটু লাইভে কল একটা আসছিল মাঝখানে, এটা একটু কেটে দিছি, আবার একটু ঢুকি। ফেসবুকে এখন অ্যালগরিদম ঠিকঠাক করছে, মানে আমি যেখান থেকে লাইভ শেষ হচ্ছে ওখানে দিচ্ছে। আচ্ছা বরাবর ঠিকঠাক আছে। ওকে ভাইয়া আমার নোট দেখেন না কেন? নোট দেখি না, সবার নোট দেখি আমি। তাসফিয়া কি বলো? আমি সবার নোট দেখি। y minus y1 x minus x, y minus y1 divided by y1 minus y2 x minus x1 divided by x1 minus x2। এটা যদি মুখস্থ হয় সবাই একটু ডান লিখো, এটা যদি মুখস্থ হয় সবাই একটু ডান লিখো, তারপর আমরা চাহিদা সমীকরণ যাচ্ছি। এটা যদি মুখস্থ হয় সবাই একটু ডান লিখো, মুখস্থ করে ফেলেছি সবাই, মুখস্থ হলে একটু ডান লিখেন, দ্রুত লিখেন। মুখস্থ করলে সবাই একটু ডান লিখেন। গুড। চলো আমাদের আলোচ্য বিষয় সমীকরণ নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটা কোথাও একটা ল্যাগ করতেছে, এটা বোর্ডে ল্যাগ করতেছে, বুঝতে পারছি। বসছি বন্ধ করে হচ্ছে, কিরে এটা লক হয়ে গেছে কেন? ডিসপ্লে লক হয়ে গেছে। এটা রিস্টার্ট দিতে হবে। পাওয়ার অফ, দেখছো মানে যেদিন ফুল দমে ক্লাস নেব চিন্তা করে ওই দিন একজন ডিস্টার্ব করে, হয় না একটা ডিস্টার্ব করে। মানে আজকে চিন্তা করছিলাম একদম জাক্কাস একটা ক্লাস নেব, একদম 2-2.5 ঘন্টার মতো নিব, মোটামুটি অর্ধেক পড়া ফেলবো। দিন শেষে দেখা যাচ্ছে সৃষ্টিকর্তা আমার মতো করে দিচ্ছে না। আসলে আমাদের পরিকল্পনা আর ভগবানের উপরওয়ালার পরিকল্পনা ভিন্ন আছে, তাই না? আমরা সবসময় এটা মনে রাখবা, কেমন? অনেক সময় আমরা অনেক পরিকল্পনা করি, ওই পরিকল্পনা করার পর দেখা যায় যে ওটা হয় না, এবং আমরা যেটা আশা করি সেটা হয় না। কেন জানো? আমাদের পরিকল্পনা আর উপরওয়ালার পরিকল্পনার মধ্যে পার্থক্য আছে। ওনার যে পরিকল্পনা, ওই পরিকল্পনায় কোনো ত্রুটি নেই এবং ওটা 100% হবে। আর আমাদের যেটা পরিকল্পনা সেটার মধ্যে ঘাটতি থাকে। ওই পরিকল্পনার মধ্যে বিন্যাসে, সমাবেশে, ওই পরিকল্পনার যে র ম্যাটেরিয়াল সেগুলোতে ঘাটতি থাকে। এই জন্য আমাদের পরিকল্পনার সাথে সৃষ্টিকর্তার পরিকল্পনা কি মিলে না, ঠিক আছে? তো ভিন্নতা থাকবে, এটা মনে রাখবা। তোমার পরিকল্পনা, আমার পরিকল্পনা, আমাদের পরিকল্পনার সাথে সৃষ্টিকর্তার পরিকল্পনা অবশ্যই ভিন্নতা থাকবে। আজকে ফার্স্ট নেটে সমস্যা করতেছে বোর্ডে। হ্যাঁ দেখছস কি ভুল করছস তুই ভাই? আমার নোট দেখেন না। সরি ফর লেট জয়েন, সারা বলতেছে সরি ফর লেট। তোরা কারা লেট করস না করস আমি তো দেখিও না মাঝে মধ্যে। এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে রংধনু, কেমন? এখানে 7 রং আছে, আল্লাহ জানে 7 রঙের নামগুলো আমি ভুলে গেছি। আসমানি, বেগুনি, কি আসম বেনি, আসম বেনি না কি একটা মনে করতাম, মুখস্থ রাখতাম মনে হয়, আসম বেনি এরকম। দাঁড়াও, ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে, টেনশনের কিছু না, এখন ঠিক হয়ে যাবে। লেট হয়ে গেল, রনক বলতেছে লেট হয়ে গেল। আচ্ছা সমস্যা না, লেট হলে সমস্যা না, আমরা বেশি কিছু পড়ি না। চলো আজকে আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা সমীকরণ। এটা 10-এ করে রাখি। চলো এখন আলোচ্য বিষয় হচ্ছে কি রে, এটা কি হলো? কলমে সিলেক্ট করা নেই। আলোচ্য বিষয় চাহিদা সমীকরণ, ডিমান্ড ফাংশন, সরি ডিমান্ড ইকুয়েশন, ডিমান্ড ইকুয়েশন বা চাহিদা সমীকরণ। আচ্ছা,
তো চাহিদা সমীকরণ যখন করতে যাব, দেখো আমি যখন চাহিদা সমীকরণ বানাতে যাব, অবশ্যই চাহিদা সমীকরণ বানানোর জন্য তোমার একটা কি লাগবে, চাহিদা সমীকরণ বানানোর জন্য তোমার একটা সূত্র লাগবে। ওই সূত্রটা কি হবে সেটা বের করতেছে। ওই আমরা তো জানি যে চাহিদা তার দামের উপর নির্ভর করে। চাহিদা কার উপর নির্ভর করে? দামের উপর। অর্থাৎ কিউডি ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি, যখন অন্যান্য অবস্থা স্থির। কিন্তু কেমন এখানে কত একটা বাদ পড়ে গেছে, সেটা কি অন্যান্য অবস্থা স্থির, চেটারিস পারিবাস বলছিলাম, চেটারিস পারিবাস। চাহিদা কার উপর নির্ভর করে? দামের উপর নির্ভর করে। তো এখানে দেখো ও হচ্ছে অধীন চলক আর ও হচ্ছে স্বাধীন চলক। একটু আগে না লিখে দিয়েছিলাম তোমাদেরকে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স হলে এবং ও যদি অধীন চলক হয়, ও যদি স্বাধীন চলক হয়, তখন আমরা কি লিখছিলাম? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, এভাবে লিখেছি না? একইভাবে সেম চাহিদা সমীকরণ যখন গঠন করব, তখন কিউডি মাইনাস কিউডি ওয়ান মাইনাস কিউডি টু এবং পি মাইনাস পি ওয়ান মাইনাস পি টু, এটা হচ্ছে আমাদের চাহিদা সমীকরণের সূত্র। যদি প্রশ্ন আসে যে চাহিদা সমীকরণ কাকে বলে, যে সমীকরণের সাহায্যে চাহিদা এবং দাম এবং চাহিদা সম্পর্ক প্রকাশ করা হয়, আমরা এভাবে লিখি, দাম এবং চাহিদা সম্পর্ক প্রকাশ করা হয়। যে সমীকরণের সাহায্যে দাম এবং চাহিদার সম্পর্ক প্রকাশ করা হয়, জানি কি হয়েছে, যে সমীকরণের মাধ্যমে দাম এবং চাহিদা সম্পর্ক প্রকাশ করা হয় তাকে তোমার চাহিদা সমীকরণ বলে, তাকে চাহিদা সমীকরণ বলে। আচ্ছা, দাম এবং চাহিদা সম্পর্ক প্রকাশ করা হয় তাকে চাহিদা সমীকরণ বলে। এটা বুঝতে পারলে সবাই একটু ডাউন ওয়ান লিখো। এটা বুঝতে পারলে সবাই একটু ডাউন ওয়ান লিখো। এটা যদি বুঝতে পারোস এবং সূত্রটা যদি বুঝতে পারোস, যোগানটা তুই নিজে পারবি, আর না আমাকে বারবার বলতে হবে। এটা যদি বুঝতে পারো, একটা মনে রাখবা, আমি এই সূত্র ব্যবহার করার মাধ্যমে আমার যেটা আনসার আসবে ওই আনসারটা কেমন হবে। অর্থাৎ এটা হচ্ছে চাহিদা সমীকরণের রূপ, চাহিদা সমীকরণের রূপ। এই চাহিদা সমীকরণের রূপটা কেমন, এটার আনসার যেটা আসবে সেটা হচ্ছে এরকম, দেখতে এরকম থাকবে, কিউডি সমান এ মাইনাস বিপি, এইরকম থাকবে ভাইয়া, কিউডি সমান এ মাইনাস বিপি। অর্থাৎ আমি যেটা চাহিদা সমীকরণ বের করবো সেটা এর দেখতে এরকম হবে। মানুষ দেখতে একটা গঠন আছে না, মানুষের চাহিদা সমীকরণের গঠনটা হচ্ছে এরকম, কিউডি সমান এ মাইনাস বিপি। আচ্ছা স্যার, এখানে কিউডি সমান এ মাইনাস বিপি যে বলছেন, এই কিউডি সমান এ মাইনাস বিপি এটা কেমন আসতে পারে? যেমন আমি তোমাদেরকে বলতেছি, যেমন চাহিদা সমীকরণ কেমন হতে পারে, যেমন কিউডি সমান tan মাইনাস 2p, এরকম একটা হতে পারে। অথবা কিউডি সমান 100 মাইনাস 5p, এরকম হতে পারে। অথবা কিউডি সমান, আচ্ছা নিচে দেখা যাবে না, নিচে আমরা না লিখি, এগুলো দেখলে বোঝা যায় যে মানে tan মাইনাস 2p, 100 মাইনাস 5p, এরকম কিছু একটা হবে আর কি। আর দিতে হবে না, এগুলো দেখলে বুঝতে পারবা, মানে এই টাইপের একটা হবে চাহিদা সমীকরণ। ওকে, যে সমীকরণের সাহায্যে দাম এবং চাহিদা সমীকরণ, ওকে ডান ওয়ান, গুড। এবার আসো, ডান যদি 1 হয়, এবার আসো যোগান সমীকরণ। আমরা যদি একটু যোগান সমীকরণ লিখি, যোগান সমীকরণ বা সাপ্লাই ইকুয়েশন, দেখি বলো সাপ্লাই ইকুয়েশন কাকে বলে? নিজেরা বলো, যারা তখন ক্লাস করছো তারা তো অবশ্যই বলার কথা। নিজেরা বলেন স্যার, সাপ্লাই ইকুয়েশন কাকে বলে? এটা তোমরা নিজেরা বলতে না পারলে আমি খুবই হতাশ হব। নিজেরা বলো, সাপ্লাই ইকুয়েশন কাকে বলে, যোগান সমীকরণ কাকে বলে? নিজেরা বলো, সাপ্লাই ইকুয়েশন কাকে বলে? নিজেরা বলো। তা সে লিখে বলছে, নাদিয়া কোথায় চলে গেছে? বিয়ে শাদী হয়ে গেছে মনে হয় বেচারির, এটা কই চলে গেছে? যোগান সমীকরণ কাকে বলে আশা করি তোমরা লিখতেছো, আসতে সময় লাগবে, আমি তারপর বলে দিচ্ছি। যে সমীকরণের সাহায্যে দাম এবং যোগানের সম্পর্ক প্রকাশ করা হয়, দাম এবং যোগানের সম্পর্ক প্রকাশ করা হয়,
তাকে যোগান সমীকরণ বলে। তাকে যে সমীকরণের সাথে দাম এবং যোগানের সম্পর্ক প্রকাশ করে তাহলে বুকটা নিচ্ছি, বাট ওটাতে সিকিউগুলার আনসার নাই। এজ এ রেজাল্ট আনসার কদুর ভুল হচ্ছে, কদুর ঠিক হচ্ছে বুঝতে পারতেছি না এখন কি করতে পারি। এই জন্য বলছি তোমরা একটা টপিকের আন্ডারে কয়েকটা প্রশ্ন লিখে গ্রুপে সাবমিট করিও। এই টপিকটা পড়াচ্ছি, এই টপিকের আন্ডারে যা প্রশ্ন আছে সেগুলো আমি তো তোমাদেরকে বলে দিই যে এটা 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 এটা, তখন তুমি ওই টপিকগুলো ওই প্রশ্নগুলো করে তুমি আনসারগুলো দিয়ে দিও। আনসারগুলো দিয়ে দিলে আমি দেখি তোমরা কি লিখছো, কতটুকু লিখছো না লিখছো আমি দেখি, তো তখন আমি দেখে ফেলবো তোমরা লিখার কতটুকু মানে সামর্থ্য কতটুকু, অথবা আমি একটা দেখি ওরকম মানে বেস করে একটা উত্তর লিখে বানানো যায় কিনা দেখি। তোমাদের জন্য মূলত আমি এখন ফ্রি হয়েছি, এখন তোমাদেরকে কিছু ক্লাস এক্সট্রা দিব, কিছু ফ্যাসিলিটিস দেবো। এতদিন আমার অনেক প্রেশার ছিল অফলাইনে কোচিংয়ে, এখন একটু ফ্রি হয়েছে, সুতরাং ভিডিও তুলে দিয়ে দিব, প্যারা নিও না। যে সমীকরণের সাহায্যে দাম এবং যোগানের সম্পর্ক প্রকাশ করা হয় তাকে যোগান সমীকরণ বলে। তো এখানে যোগান আমরা তো জানি যে অন্যান্য অবস্থায় স্থির থাকলে যোগান হচ্ছে তাও দামের উপর নির্ভরশীল, অর্থাৎ এটা ওই সেম কিউএস ইকুয়াল টু ফাংশন অফ পি। তো এখান থেকে যদি আমি যোগান সমীকরণ তৈরি করতে যাই, ভাই যোগান সমীকরণ যদি তৈরি করতে যাই সূত্রটা কি হবে? যোগান সমীকরণ এটা তোদের ওখানে লিখতে কমেন্টে লিখতে একটু কষ্ট হবে বলে আমি ওয়েট করতেছি না, যদি অফলাইনে হতো আমি দেখতাম যে কতটুকু লিখতেছো। এটা হবে কিউএস মাইনাস কিউএস ওয়ান, অবশ্যই পারার কথা, না পারলে বুঝতে হবে তোমার ক্লাসে থেকে কোনো ফায়দা নেই। পি মাইনাস পি ওয়ান এবং পি ওয়ান মাইনাস পি টু, এটা হচ্ছে যোগান সমীকরণ। এবং এই সূত্রটা তুমি ব্যবহার করার পর তোমার যে আনসারটা আসবে ওই আনসারটা মানে যোগান সমীকরণের রূপ এটা কেমন হতে পারে, মানে এটা দেখতে কেমন হতে পারে, দেখতে এরকম হতে পারে যে কিউ ইজ ইকুয়াল টু সি প্লাস ডিপি এরকম হতে পারে, অথবা কিউ এস ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডিপি, অথবা শুধু কিউ এস ইকুয়াল টু ডিপি, শুধু ডিপিও হতে পারে। এখন অনেকে প্রশ্ন করতে পারে স্যার এ বি দিলে কি সমস্যা হইতো? ভাই এ বি দিয়ে আমরা চাহিদা বুঝাইছি এই জন্য সিডি দিচ্ছি, এমন না যে এখানে সিডি লিখতে হবে, এখানে আলফা বিটা গামা এগুলো ইউজ করা যেত। যেমন আমি এই যে যোগান সমীকরণ কিউ এস ইকুয়াল টু আলফা প্লাস বিটা পি এরকম লিখতে পারি, এগুলো হচ্ছে জাস্ট আমার সাইন, সিডি এগুলো হচ্ছে আমার সাইন, এবং এগুলো পরিচয় আছে, পরিচয়গুলো বলবো প্যারামিটার, এই পরিচয়গুলো বলবো যে এগুলোকে আলফা বিটা গামা সি এ বি সি ডি এগুলোকে বলা হয় পরামিতি, কেমন এগুলোকে বলা হয় পরামিতি। তো এগুলো সিম্বল, এমন না যে এটা এভাবে লিখতে হবে। তো আগে যেহেতু এ বি দিয়ে লিখছি এই জন্য এখানে সিডি দিয়ে প্রকাশ করতেছি, এমন না যে এটা সিডি দিয়ে লিখতে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিডি দিয়ে লিখি, মানে বেশিরভাগ বইয়ে এই ফরম্যাটে লেখা, ওই জন্য আমরা এই জিনিসটা ফলো করি আর কি, এমন না যে ফলো করতেই হবে। আচ্ছা এই দেখ একটা জিনিস খেয়াল করিস, আচ্ছা পার্থক্যটা পরে বলতেছি, এটা হচ্ছে রূপ কেমন। আর এখানে যে জিনিসটা খেয়াল করার সেটা হচ্ছে কি, এই যে দাম এবং চাহিদার মধ্যে এদের মধ্যে ঋণাত্মক সম্পর্ক, ভাইয়া এদের মধ্যে ঋণাত্মক বা বিপরীত সম্পর্ক। আর দাম এবং যোগানের মধ্যে এদের মধ্যে কি ধনাত্মক বা সমমুখী সম্পর্ক। এটা হচ্ছে নেগেটিভ রিলেশন, এটা হচ্ছে পজিটিভ রিলেশন, যার কারণে এখানে কিউডি সমান এ মাইনাস বিপি হয়েছে। এই দেখ এ মাইনাসটি হয়েছে ঋণাত্মক সম্পর্কের কারণে, এই মাইনাসটি হচ্ছে ঋণাত্মক বা বিপরীতমুখী সম্পর্কের কারণে। আর এখানে যদি দেখোস ভাইয়া কিউ এস ইকুয়াল টু, এখানে কি হবে, এখানে হবে কিউ এস ইকুয়াল টু সি প্লাস ডিপি। তুমি যদি বলো যে স্যার এখানে পজিটিভ কারণ হয়েছে, এখানে এই চিহ্নটার কারণে এই ধনাত্মক, এদের মধ্যে তো ধনাত্মক সম্পর্ক, এই ধনাত্মক সম্পর্ক থাকার কারণে এটা পজিটিভ, ঋণাত্মক সম্পর্কের কারণে এটা নেগেটিভ। দেখ কিউডির সাথে পি এর ঋণাত্মক সম্পর্ক, আর এই কিউএস এর সাথে পি এর ধনাত্মক সম্পর্ক, তো খেয়াল রাখতে হবে। আর এখানে সি এর আগে, এই যে সি এর আগে এটা প্লাস হতে পারে, অথবা সি এর আগে মাইনাস সি প্লাস ডিপি হতে পারে, অথবা সি একদম নাও থাকতে পারে, এটা নাও থাকতে পারে, শুধু ডিপিও থাকতে পারে, যে কোনো ফরম্যাটে আসতে পারে। তাহলে মনে রাখবো এখানে বিপরীত সম্পর্কের কারণে এখানে মাইনাস আসবে, আর সমমুখী সম্পর্কের কারণে এখানে প্লাস আসবে। তোমাকে এরকম দিছে ওয়াই ইকুয়াল টু না, মনে করো এক্স ইকুয়াল টু এ মাইনাস বিপি, বললো এটা কার সমীকরণ, তুমি এখানে কি দেখছো, মাইনাস দেখলে চাহিদা সমীকরণ। আবার যদি বলে যে এক্স ইকুয়াল টু এ প্লাস, আচ্ছা এ তো বলবে না, বেশিরভাগ ক্ষেত্রে সি প্লাস ডিপি বলবে, এখানে কি দেখছো প্লাস, এ প্লাস দেখছো, এই দেখো মাইনাস দেখছো চাহিদা সমীকরণ, প্লাস দেখছো যোগান সমীকরণ। তাহলে এটা হচ্ছে সম্পর্কটা নির্দেশ করে এই পি এর আগের চিহ্ন দ্বারা। তো
তো এই জন্য আমাদেরকে চিনতে হবে। অনেক সময় আমাদেরকে এরকম একটা সমীকরণ দিবে, এটা চিনে বুঝতে হবে যে চাহিদা নাকি যোগান। কথা বুঝতে পারছো কিনা তুমি বলো, সবাই এই টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, সবার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? দাঁড়াতে সম্পর্ক বিপরীত সম্পর্ক, ওকে সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলিস ভাই। সবার ক্লিয়ার হলে আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মে যাব, সবার ক্লিয়ার হলে আমরা একটু ম্যাথমেটিক্যাল টার্মে যাব। এখানে আমার কোনো বই তো আনা হয়েছিল 3 তলায়, বই তো দেয় না, আচ্ছা না থাকলে সমস্যা নেই। ওকে ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার হলে চলো একবার ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসে যাচ্ছে, ম্যাথমেটিক্যাল প্র্যাকটিসে যাচ্ছে। দেখো আমরা প্রথমে চাহিদা সমীকরণ গঠন করা শিখি, চাহিদা সমীকরণ গঠন করা শিখি। আচ্ছা চাহিদা সমীকরণ যখন গঠন করতে হবে, খেয়াল করো, যখন চাহিদা সমীকরণ গঠন বা যোগান সমীকরণ যার কথা বলো না কেন, চাহিদা সমীকরণ বললে দাম আর চাহিদা থাকবে, যোগান সমীকরণ বললে দাম আর যোগান থাকবে। বুঝিও, চাহিদা সমীকরণ বললে দামের সাথে চাহিদা থাকবে, যোগান সমীকরণ বললে দামের সাথে যোগান থাকবে। ঠিক আছে, এটা তোমার মাথার মধ্যে রাখতে হবে। একটা সমীকরণ তৈরি করতে গেলে দেখো আমাকে যদি গতে বলছে, দেখো আমার প্রশ্নটা হচ্ছে চাহিদা সমীকরণ গঠন করো, এটা হচ্ছে আমার প্রশ্ন, চাহিদা সমীকরণ গঠন করো। এখন আমার কাছে যে উদ্দীপকটা থাকবে, মনে রাখবে এই উদ্দীপকের প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করো। এটা যদি আমার মাথায় যদি সেট করা থাকে তাহলে আমরা কেউ আটকাতে পারবে না। আমার উদ্দীপকে একটা বর্ণনা দেওয়া থাকতে পারে, বর্ণনা, অথবা আমার উদ্দীপকে এরকম একটা সূচি দেওয়া থাকতে পারে, অথবা আমার উদ্দীপকে একটা এরকম রেখা থাকতে পারে, তাহলে বর্ণনা, সূচি, রেখা যে কোনো কিছু আমার উদ্দীপকে থাকতে পারে, বর্ণনা, সূচি, রেখা যে কোনো কিছু আমার উদ্দীপকে থাকতে পারে। হয় বর্ণনা থাকবে, মানে বর্ণনা মানে এরকম লেখা থাকবে যে দাম এত হলে এটা হলে এটা হলে এটা, হয় সূচি থাকবে নাহলে রেখা থাকবে। টোটাল কথা হচ্ছে 3 প্রকার ফরমেশনে তোমার প্রশ্নটা আসতে পারে, হয় বর্ণনা, নাহলে সূচি, নাহলে রেখা। এই 3টা ফরমেশন থেকে যে কোনো একটা ফরমেশনে থাকবে, ওই ফরমেশন থেকে আমি তোমাকে প্রেফার করতেছি কি শুধু যদি বর্ণনা দেওয়া থাকে তাও সূচিতে চলে আসবে, যদি সূচি দেওয়া থাকে তাহলে সূচিতে চলে আসবে, যদি রেখা দেওয়া থাকে তাও সূচিতে চলে আসবে। অর্থাৎ সমীকরণ বের করতে গেলে তুমি সবসময় ফোকাস করবা সূচির উপর। ভাইয়া সমীকরণ তৈরি করতে গেলে সবসময় কোথায় চলে আসবে? সূচির উপর ফোকাস করবা, যখন তুমি সূচির উপর ফোকাস করবা তখন সমীকরণ তৈরি করা তোমার জন্য সোজা হবে। আমার কথাটা আবার শোনো, প্রশ্নের প্যাটার্ন হচ্ছে আমার এটা প্যাটার্ন 1 বর্ণনা থাকতে পারে, প্যাটার্ন 2 সূচি থাকতে পারে, প্যাটার্ন 3 রেখা থাকতে পারে। যে ফরম্যাটে থাক না কেন আমি প্যাটার্ন 2 তে চলে আসবো, অর্থাৎ সূচি আকারে চলে আসবো। আমি একটা প্রশ্ন বলতেছি সেটা কোন প্যাটার্নে আছে তোমরা বলবা, সেটা হচ্ছে তুমি কোন প্যাটার্নে আছে সেটা বলবা, তোমরা আমাকে বলবা যে এটা কোন প্যাটার্নে লেখা আছে। চলো প্যাটার্নটা কি, কোন দ্রব্যের দাম যখন 6 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক, দাম 5 টাকা হলে চাহিদা পরিমাণ 10 একক হয়। গত বছর চাহিদা সমীকরণ তৈরি করো, গত বছর কি চাহিদা সমীকরণ গঠন করো। একটু বলো এটা কোন ফরমেশন আছে, একটু বলো সবাই কোন ফরমেশন আছে। আমার এটা কোন ফরমেশন আছে, আমার এইটা উদ্দীপক, এটা এবং আমার প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমার কোন ফরমেশন আছে একটু সবাই বলো, এই ফরমেশনটা কোন ফরমেশন আছে। সূচাগার করবো দ্বিতীয় অধ্যায় বাকি ভাইয়া সবগুলো পড়ানো আছে, যদি চাস রেকর্ডেড ক্লাস করতে পারো, না আমার সাথে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন করতে হবে না। আমরা যখন রেডি হয়ে যাবো না, যখন আমরা শুরু করে দিই তখন আর কোনো প্যারা থাকে না। একটু ধৈর্য ধরো, বেশি হইসালি করলে হবে না, ঠিক আছে, বেশি হইসালি করলে হবে না। আমার প্রশ্নটা বর্ণনাতে আছে, বর্ণনাতে আমি কি বলছিলাম, বর্ণনা থাকতে পারে, সূচি থাকতে পারে, রেখা থাকতে পারে, স্যার বর্ণনা সূচি রেখা থাকতে পারে, যেখানে থাক আমি সূচিতে চলে আসবো। আমি কি করব, আমার প্রশ্নের মধ্যে পেন্সিল দিয়ে একটা বক্স বানাবো। ধরে নাও আমার প্রশ্ন, এটা আমার প্রশ্ন, এই প্রশ্ন আমি পেন্সিল দিয়ে বানাবো এটা, কারণ এটা আমি মুছে ফেলবো, একটু পরেই মুছে ফেলবো। আমি এটা বানানোর পর আমি এক পাশে লিখবো দাম,
এক পাশে রাখবো দাম আর পাশে রাখবো চাহিদা। এক পাশে দাম মানে পি আর পাশে হচ্ছে চাহিদা কিউডি। এটা তোমাদের বোঝার জন্য লিখছি। আমি হলে জাস্ট এরকম বক্সটা করে একদিকে পি আর একদিকে কিউডি লিখতাম, তোমাদের বোঝার জন্য বলতেছি। পি আর কিউডি এগুলো তুমি করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন আর তুমি এত কথা লিখবে না, পি আর কিউডি লিখে তুমি লিখবা। লিখার পর আমি যদি বর্ণনা থাকে সূচি থাকে তো ভালো, কেমন সূচি থাকলে তো এইভাবে থাকবে, বর্ণনা থাকুক লেখা থাকুক আমি খুঁজে খুঁজে এখানে বের করব। এটা তো বর্ণনা আকারে দেওয়া আছে। যদি সূচি কিভাবে থাকতো তাহলে এখানে দেখবা সূচি কিভাবে থাকতো। যদি রেখা থাকতো এই জিনিসটা এরকম থাকতো, এই জিনিসটা এরকম থাকতো, 6 হলে 8, 5 হলে 10 এরকম করে থাকতো, এ বি এ বি। আমি কি করতাম বর্ণনা থেকে খুঁজে খুঁজে লিখতেছি। দাম 6 টাকা হলে চাহিদা 8, 6 টাকা হলে চাহিদা 8, ইংরেজিতে লিখতেছি আর কি। 6 টাকা হলে চাহিদা 8। দাম 5 টাকা হলে চাহিদা 10, এদের দাম 5 টাকা হলে চাহিদা 10। উল্টাপাল্টা লেখা যাবে না, একদম ইজি। যদি এখান থেকে লিখতাম এই যে এ বিন্দুতে দেখো, এ বিন্দুতে খেয়াল করো দাম, এটা তো দাম থাকে এদিকে, তোমাকে একটু পরে শিখালে তুমি বুঝবা। আর এদিকে থাকবে চাহিদা। দাম 6 টাকা হলে চাহিদা 8, এই 6 টাকা হলে চাহিদা 8। বিতে দাম 5 টাকা হলে চাহিদা 10, এই যে 5 টাকা হলে 10, 5 টাকা হলে 10, 5 টাকা হলে 10, 5 টাকা হলে 10। এই ফরম্যাটে চলে আসবে। এবার এগুলো লাগবে না, তোমাদের বোঝানোর জন্য বলছি। যে ফরম্যাটে থাকে এভাবে নিয়ে আসবে। কি বের করতে বলছে চাহিদা সমীকরণ। তাহলে প্রথমে লিখবো যে সমীকরণের সাহায্যে, যে সমীকরণের সাহায্যে দাম ও চাহিদা সম্পর্ক প্রকাশ করা হয় তাকে চাহিদা সমীকরণ বলে। চাহিদা সমীকরণ ঠিক হবে, চাহিদা সমীকরণটা হবে কিউডি মাইনাস কিউডি 1, কিউডি 1 মাইনাস কিউডি 2। এটা কে শিখেছে তোমাকে একটু আগে? তোমাকে জয় স্যার শিখেছে মনে হয় এই সূত্রটা। এই সূত্রটা তোমাকে শিখে রাখছে না স্যার? শিখে রাখছে তো, প্যারা কিসের? লিখে ফেললাম। এবার কি করব? মান বসাবো। কিউডির কোনো মান নেই, বসে দিলাম কিউডি 1, এই যে কিউডি 1, 8 মানে কিউডি 1 প্রথমটা, এটা কিউডি 2, এটা P1, এটা P2। কিউডি 1 8, কিউডি 2 হচ্ছে 10, পি কোনো মান নাই, P1 হচ্ছে 6, এই 6 থেকে 5 বিয়োগ, কাজ শেষ। এটা এখন আর লাগবে না, এটার আর কোনো কাজ নেই। এটা মুছে ফেললাম, প্রশ্ন থেকে মুছে ফেললাম, কারণ স্যার দেখলে এটা আমার বকা দিবে। প্রশ্ন থেকে মুছে ফেললাম আমি, প্রশ্ন থেকে আমি এটা মুছে ফেললাম। দেখো মান বসালাম, মান বসানোর পর এবার কি ক্যালকুলেশন, যোগ বিয়োগ করব। এবার যোগ বিয়োগ করব। কিউডি থেকে 8 বিয়োগ করা যায় না, কিউডি থেকে 8 বিয়োগ করা যায় না, 8 থেকে 10 বিয়োগ করা যায়। তাহলে কিউডি থেকে 8 বিয়োগ করা যায় না, রেখে দিলাম। 8 থেকে 10 বিয়োগ করলে -2। পি থেকে 6 বিয়োগ করা যাবে না, পি থেকে 6 বিয়োগ করা যাবে না, রেখে দিলাম। 6 থেকে 5 বিয়োগ করলে 1। কোনাকুনি গুণ 1 কিউডি -8 -2 পি -6। তোমরা ছোটবেলা এই এতটুকু তো বুঝার কথা না। 8 থেকে 10 বিয়োগ করলে -2, 6 থেকে 5 বিয়োগ করলে 1, উপরে বিয়োগ করা যায় না, রেখে দিচ্ছি। কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ, কোনাকুনি দেখো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। আমি সবসময় কিউডিকে এ পাশে রাখছি, কিউডিকে এ পাশে রাখছি। কিউডি অধীন চলক তো অধীন চলক এই পাশে থাকে, সমানের বাম পাশে থাকে। আচ্ছা আমরা কি করি? আমরা এখানে যে সংখ্যাটা থাকে সে সংখ্যা দিয়ে এদেরকে গুণ করে দিই। আজকে শিখে দিচ্ছি, আজকে থেকে মনে রাখবে। এখানে 1 আছে, এখানে যেহেতু 1 আছে সেহেতু আমার কোনো প্রভাব পড়বে না এখানে 1 থাকার কারণ। যদি এখানে 5 থাকতো, এটা 5 কিউডি 5 8 40 এভাবে হয়ে যেত। আমরা এটাকে এই পাশে নিয়ে যাবো গুণ না করে। যেহেতু 1 আছে কিছু করতে হবে না, আমি বুঝে দিচ্ছি তোমাদেরকে। যদি ঘটনা কেমন হইতো যে 5 কিউডি -8 10 পি -6 ধরে দাও এরকম, তখন আমি কি করতাম জানো? তোমরা এটা গুণ করে দাও না, আমি গুণ না করে এভাবে করতাম। কিউডি -8 10, এই 5টা এই 10-এর নিচে নিয়ে আসতাম, পি -6টা রেখে দিলাম। তাহলে দেখো আমি গুণ করলে সংখ্যাটা বড় হয়ে যেত, কিন্তু আমি যখন এটা নিচে আনবো, বাঁকা আনবো, বাঁকা করে আনবো, তখন আমার এটা জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। কিউডি -8 এটা ছোট দেখে যাচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে, পি -6। এখন গুণ করলে 10 পি 60 10 60 এরকম অনেক বড় হয়ে যাচ্ছে।
আমি কি করব, এটা গুণ না করে এইদিকে নিয়ে আসবো, এই যে গুণ এইদিকে গুণ না করে এটা নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে এটা ছোট হয়ে গেলে তখন গুণ করতে আরো সুবিধা হবে। এটা হচ্ছে তোমার ইচ্ছা যে তুমি এই কথাটা শুনবা কি শুনবা না, এটা তোমার ইচ্ছে। কিন্তু আমি বলি এটা শুনলে তোমার জন্য লাভ হবে। তো এটা 1 যেহেতু আছে, সুতরাং এটা কিছু করার দরকার নেই, কিউডি -8 রেখে দিব, মানে গুণ করলে তো একই হবে, কেমন, -2p মাইনাস মাইনাসে প্লাস 6 × 12। এটা ভাইয়া 1 হওয়ার কারণে সরাসরি লিখে দিচ্ছি। যদি এখানে কিছু থাকতো, অন্য একটা 10 থাকতো, 10টা এখানে নিয়ে আসতাম, 20 থাকলে 20টা নিয়ে আসতাম, 2 থাকুক সমস্যা নাই, 2কে 20 দিয়ে ভাগ করতাম আর কি, সমস্যা নাই। কিন্তু এটা অন্য সংখ্যা থাকলে নিয়ে আসতাম, 1 হলে আনার দরকার নেই, 1 হলে তো সেম। আচ্ছা, কিউডি -8টাই রেখে দিলাম। এবং আচ্ছা, কেন রেখে দিব, আমার শুধু কিউডি এই পাশে থাকবে। তোমাদের মনে আছে সমীকরণের রূপটা কেমন? সমীকরণের রূপটা এরকম ছিল না, কিউডি সমান a - bp। তাহলে a - যদি bp হয়, শুধুমাত্র এই পাশে কিউডি থাকে, আর কেউ থাকে না, তাহলে কিউডি থাকবে -2p প্লাস 12, এই 8টা এদিকে মাইনাস আসছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে। দেখছো, শুধু এই পাশে কিউডি থাকবে, আর কারো টাকার অধিকার নেই। কিউডি সমান -2p প্লাস এই 8 আর 12, যেহেতু এটাও প্লাস যোগ হয়ে যাবে 20। প্লাস মাইনাস থাকলে বিয়োগ হইতো, মাইনাস মাইনাস থাকলেও যোগ হইতো, এখন প্লাস প্লাস আছে যোগ। এখন এখানে আনসার দেওয়া যায়, বাট এখানে আনসার না দিয়ে আমরা একটা লাইন লিখবো, কিউডি সমান 20 - 2p, অর্থাৎ পিটাকে লাস্টে, এই দেখো পিটাকে লাস্টে রাখতে হয়। এবং মাইনাস আসছে দেখছো, এখানে মাইনাস আসছে দেখছো, এই যে মাইনাস আসছে, এবং এই 20 মানে এর জায়গায় আছে। সুতরাং নির্ণেয় চাহিদা সমীকরণটি হলো কিউডি সমান সমান 20 - 2p, এই হলো আনসার। এবং স্যারে খুশি হয়ে এখানে দিয়ে দিবে 3-3। এটা হচ্ছে 3-3 পাওয়ার মতো একটা প্রশ্ন। বোঝা গেছে কিনা সবাই একটু বলো। সমীকরণ হচ্ছে -2p + 20। আমি দিছি, দেখ আরে তোরা এখানে মারামারি। আচ্ছা সরি, আমি দেখে, আচ্ছা বাদ দে ভাই, মারামারি করিস না, মারামারি না করে কাজ কর। মানে কি মেসেজ দিচ্ছে সবাই এখানে। আচ্ছা বসি, সবাই বুঝতে পারছে কিনা বলো, একটু সবাই বুঝতে পারছো কিনা বলো। সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। আমার ভুল হয়েছে, আমি 3 তলায় নিচে, তো আমাদের 4 তলায় সব বই, তো এখানে একটা বইও নাই। সবাই বুঝতে পারছো? আনসার 20 - 2p। বুঝেছি। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারলে চলো আমি তোমাদেরকে আমাদের যেটা তোমাদের পিডিএফ ফাইল দিয়েছি, পিডিএফ ফাইল থেকেই করে দিই। পিডিএফ ফাইল থেকে করি, কারণ আমাদের কি করতে হবে, কোয়েশ্চেন সলভ করতে হবে, অনেকগুলো কোয়েশ্চেন সলভ করতে হবে। ডকুমেন্ট চ্যাপ্টার 2, কোয়েশ্চেন নাম্বার তোমার সব কিছু ঠিক থাকবে, জাস্ট হয়তো কি হবে তোমার একটু পেজ নাম্বারটা আমি বলতে পারবো না, বাট কোয়েশ্চেন নাম্বার ঠিক থাকবে। দ্বিতীয় অধ্যায়ের কোয়েশ্চেন নাম্বার তোমরা কত করলে পারবা সেটা আমি বলে দিচ্ছি, কোয়েশ্চেন নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। এবং যেটা একটু কঠিন মনে হবে সেটা আমি করে দিব, কোনো প্যারা নেই, ভয় পাওয়ার কোনো কারণে আমি করে দিব। যেমন এরকম তোমরা প্র্যাকটিস যদি করতে চাও, এরকম চাহিদা সমীকরণের কোনগুলো আছে সেগুলো একটু বলতেছি, আর যোগান সমীকরণের কোনগুলো আছে দেখি। যোগান সমীকরণ কম আসে, আমার চাহিদা সমীকরণ বেশি আসে। চাহিদা সমীকরণের কত আছে দেখো, যেমন 2 এর গ, ঠিক আছে, 2 এর গ। এভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনগুলো আছে। দুইয়ের গ আছে, তারপর হচ্ছে তোমার 23-এর গ নম্বর, 23-এর গ। এগুলো আজকে বাসায় করে সুন্দর করে গ্রুপে জমা দিয়ে দিবা, সবাই এগুলো গ্রুপে সুন্দর করে জমা দিয়ে দিবা। এখনো 7:30 বাজতেছে, আর অনেক সময় আছে। যোগান সমীকরণ হচ্ছে তোমার 31-এর গ, 31-এর গতেই আসে এটা।
আচ্ছা 31-এর গ যোগান সমীকরণটা করবো আমরা, এটা নির্ণয় করো। তারপর হচ্ছে তোমার আরেকটা নাকি দুইটা আছে শুধু, আমার যাদের মনে আছে। বই আনলে আমি একটু তাড়াতাড়ি বলতে পারতাম আর কি, কারণ এগুলো নোট করা ছিল তো কোথায় কী কী থাকে, কিন্তু এখন তো চোখের সামনে নাই, দেখে বলতে হচ্ছে, কোয়েশ্চেন দেখে আইডেন্টিফাই করে বলতে হচ্ছে। আর 63 নম্বরের গ, 63 গ 63 গ নম্বর 6 সমীকরণ, 65 গ 65 গ। এবং এটা হচ্ছে তোমার একটু অন্য ব্যতিক্রম, এটা একটু ব্যতিক্রম, এটা পরে দেবো আমি, যেগুলো ব্যতিক্রম আমি পরে দেবো। একটা যেমন যোগান সমীকরণ একটা আসছে ওটা আমি পরে দেবো, আর এটা ব্যতিক্রম একটা আসছে সেটাও পরে দেবো। ঠিক আছে, এগুলাই চলো, এগুলার প্রশ্নগুলো করে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা করবা, এগুলো নিজেরা তোমরা করতে পারবা। আই হোপ আমি 65 নম্বর আর 31 নম্বর করে দেবো। 31 নম্বরটা করে দিচ্ছি। 31 নম্বর তোমাদের বই যাদের আছে বইয়ে দেখতে পারবা 31 নম্বরের গ, আর বই যাদের নাই তারা সমস্যা নাই, পিডিএফে দেখে নিতে পারবা। আমি আপাতত তোমাদেরকে একটু কি দেখাচ্ছি, প্রশ্নটা আমি বলে দিচ্ছি, কেমন? আমি প্রশ্নটা বলে দিচ্ছি। 31 নম্বরের গ, যেমন কাকে বলে তাকে বলে, এগুলো তো প্রথমে তুমি লিখবা সংজ্ঞা, ঠিক আছে, সংজ্ঞা। এরপর তোমার হচ্ছে কি বলে, এটা হচ্ছে যোগান সমীকরণটি হবে, যোগান সমীকরণটি হবে। সূত্রটা কি? QS minus QS1, QS1 minus QS2, P minus P1, P1 minus P2। কেমন? এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই সূত্রের আলোকে আমরা ম্যাথটা করব। করার আগে দেখো তোমরা একটু বলবা যে এখানে কি আছে, বর্ণনা আছে। তোমরা প্রশ্ন দেখলে বুঝবা ভাইয়া, প্রশ্ন দেখলে বুঝবা বর্ণনা আকার আছে। এটা তুমি প্রশ্নের মধ্যে এরকম সুন্দর করে সাজাই ফেলবা। কিভাবে? দাম যোগান, এক পাশে দাম এক পাশে যোগান। প্রশ্নটা বললে বুঝবা যে দাম 25 টাকা হলে, তোমরা পড়লেই বুঝবা 25 টাকা হলে 20,000, 25 টাকা হলে এটা 20,000, এবং এটা যদি 30 টাকা হয়, 30 টাকা হয় এটা হচ্ছে তোমার 24,000, 30 টাকা হলে এটা হচ্ছে 24,000। তো এটা তোমরা পেয়ে যাবা, তোমরা শিটে যাইলে পেয়ে যাবা, কোথায় যাইলে পেয়ে যাবা, শিটে যাইলে পেয়ে যাবা। আচ্ছা, যে ভাই 31 পারবো, 31 পারবা বলতেছো? আচ্ছা পারলে ভালো, আমি একটু তাড়াতাড়ি দেখা দিচ্ছি, তারপরে একটু করে দেখা দিচ্ছি। QS থেকে যাবে, QS এর মান নাই, QS1 মানে হচ্ছে 20,000, ওই 20,000 থেকে আবার 24,000 বিয়োগ করবো। এবার P মাইনাস P1, P মানে 25, আবার 25 থেকে 30 বিয়োগ করবো, যেহেতু 30 আসছে। কেমন? এই QS এটা যদিও বাংলায় আছে, আমি ইংরেজিতে করতেছি আর কি। মাইনাস 4,000, এই দেখো 20,000 থেকে 24,000 বিয়োগ করলে মাইনাস 4,000। এই বেসিক ক্যালকুলেশন না জানলে তুমি আমার সাথে পার্সোনালি কথা বলে ফেলি যে স্যার আমি তো বেসিক ক্যালকুলেশন জানি না, পার্সোনালি কথা বলিও, তাহলে আমি ইয়া করবো। -5 QS মাইনাস 20,000, যদিও বলতেছি 20,000 মাইনাস 4,000। এই যে দেখো এই মানটা দেখছো, তোমাদের যে বলছিলাম গুণ না করতে, দেখছো এটা কত বড় মান, গুণ করলে অনেক বড় হয়ে যাবে। গুণ না করে কি করতে বলছিলাম, এই যে QS মাইনাস 20,000 টাকা রেখে দিবা। তারপরে কি করবে, এই যে মাইনাস 4,000 যেটা আছে ওটার নিচে -5টা নিয়ে আসো। এই যে কত সুন্দর ছোট হয়ে গেছে, কত সুন্দর ছোট হয়ে গেছে, গুণ করলে কত বড় হয়ে যেত। এরপর দেখো QS মাইনাস 20,000 টাকা রেখে দিলাম, এটা যদি ভাগ করি আর 5 8 40, 800, মাইনাস 800। আচ্ছা মাইনাস মাইনাসে কাটা যাবে, মাইনাসে কাটা যাবে, তাহলে মাইনাসে কাটা দিলে শুধু 800। এই যে মাইনাসে কাটা, যদিও এগুলো এইভাবে কাটা দেওয়া উচিত না, অটোমেটিক কেটে যায়। আর P 25,000, তাহলে 25 গুণ 8, তাহলে QS মাইনাস 20,000 রয়ে যাচ্ছে, এবং এখানে হচ্ছে 800p মাইনাস 25 গুণ 8, যদি গুণ করো 8 দুগুণ 16, 160, 5 8 40 গুণ করলে তাও 20,000। এখানে তো শুধু QS থাকার কথা, QS, তাহলে 800p মাইনাস 20,000 এবং মাইনাস 20,000, এই মাইনাসটা এদিকে আসতে কি হয়ে যাবে, প্লাস 20,000। তাহলে দেখো কি থাকে, এখানে শুধু থাকে এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, বিয়োগ করলে চলে যাচ্ছে, কাটা না, এটা বিয়োগ করলে চলে যাচ্ছে, সমান 800p। অর্থাৎ এটা দেখছো, এই যে জিনিসটা দেখছো, আমরা বলছিলাম না এটা এরকম আসতে পারে, অনেক সময় আমরা বলছিলাম তো এরকম আসতে পারে, QS সময় শুধু ডিপি, জাস্ট এরকমও আসতে পারে, অথবা এখানে C প্লাস ডিপি এরকম আসতে পারতো, তাহলে এইটা হচ্ছে এরকম আসছে, তাহলে এটা হচ্ছে যোগান সমীকরণ। সুতরাং নির্ণয় যোগান সমীকরণ এটা।
ক্লিয়ার ক্লিয়ার ওকে 800p গুড 800p আচ্ছা আমাদের অনলাইন ক্লাস হচ্ছে না 800p আচ্ছা এক যন্ত্রণায় আছি ভাই কোন যন্ত্রণায় আছি বুঝতেছি না কাদের ক্লাস দিচ্ছি কাদের ক্লাস দিচ্ছি না 65 65 নাম্বারটা একটু দেখা দিচ্ছি তারপর এটা সমীকরণ নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব সমীকরণ নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব 65 নাম্বারটা একটু দেখাচ্ছে 65 নাম্বারটা একটু মূলত তোমার ব্যতিক্রমধর্মী একটা কোয়েশ্চেন এটা বুঝিয়ে দিই কারণ এই ধরনের প্রশ্ন আসার চান্স বেশি 65 নাম্বার কি বলছে দেখো 65 তোমাদের প্রশ্ন যদি থাকে দেখবা এটা চট্টগ্রাম বোর্ড 23 চট্টগ্রাম বোর্ড 23 এর প্রশ্ন বলছে এক্স দ্রব্যের প্রতি কেজি 55 টাকা এখানে এক্স দ্রব্যের কথা বলছে আমি একটু কোশ্চেনটা ব্যাখ্যা করি এক্স দ্রব্যের প্রতি কেজি হচ্ছে 55 টাকা দাম 55 টাকা দামে 5 কেজি কিনে 5 কেজি কিনে এবং মোটা চাল আচ্ছা মজা এই এক্স জনাব এক্স আচ্ছা এক্স দ্রব্য না এটা জনাব এক্স চিন্তাও করে আমি উল্টা পাল্টা চিন্তা করতেছি এটা হচ্ছে জনাব এক্স মনে করো মকলেস সে মোটা চাল কিনছে মোটা চাল আচ্ছা এখানে একটা মজার বিষয় মোটা চাল মোটা কাপড় মনে আছে মোটা চাল মোটা কাপড় আলু এগুলো কোন দ্রব্য মনে আছে তোমাদের আই হোপ মনে থাকার কথা না থাকলে কি আর করার গতদিন বলছি মোটা চাল মোটা কাপড় এগুলো কি একটু কমেন্ট করো দেখি আমি পরে দেখতেছি 55 টাকা দামে 5 কেজি কিনে তখন তার আয় হচ্ছে এখানে তার এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া আছে তখন আয় হচ্ছে তার হচ্ছে 500 টাকা আচ্ছা আয় 500 টাকা সুন্দর কথা এরপর প্রতি কেজি 45 টাকা দামে এরপর 45 টাকা দামে সে হচ্ছে তোমার 3 কেজি কিনে এবং তখন তার আয় হচ্ছে এইখানে আয়ের ইনফরমেশনটাও দেওয়া আছে 555 টাকা ভাইয়া আয়ের ইনফরমেশন কিন্তু আমাদের এখন আপাতত দরকার নেই আয়ের ইনফরমেশন আমাদের কিন্তু আপাতত দরকার নাই দেখি তোমরা এটা বলতে পারছি না মোটা চাল আলহামদুলিল্লাহ জি আসতে মোটা চাল ডিফেন্ড দ্রব্য ইয়েস একজন বলছে বেশি ভালো লাগতেছে তাসবিও বলছে গুড এই তো তাসবি মেয়েটা ঠিক আছে ও আমাদের তাসনিমও বলছে আবার চাটনি এটা চাটনি বলছে আচ্ছা চাটনি চট্টগ্রাম বোর্ড কত সালের ওরি 23 সালের বলছে না একজন দিয়ে মারা নবাজি যদিও দেখো আমাদের তো গত বছর চাহিদা সমীকরণ তৈরি করো ভাইয়া আমাদের চাহিদা সমীকরণ তৈরি করতে গেলে আমাদের কিন্তু আয়ের কোনো দরকার নাই এই আয়ের ইনফরমেশন দরকার নাই আমাদের দাম আর চাহিদা দরকার তো দাম হচ্ছে এত এবং এটা দাম আর এটা হচ্ছে চাহিদা এই 5 কেজি 3 কেজি গুলো হচ্ছে চাহিদা মোটা চাল এটা হচ্ছে ডিফেন্স দ্রব্য এই যে কথাটা বলতে পারছো এটার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এটাই খুশি লাগে যে তোমরা যখন পারো তোমরা পারলে সব থেকে তোমাদের মা বাবার পর আমরাও বেশি খুশি হই জানো একমাত্র শিক্ষকরা তোমার কি তোমার অন্যের কি দেখে সাকসেস দেখে খুশি হয় মা বাবা এবং একমাত্র ব্যক্তি হচ্ছে যারা অন্যের অন্যের সাকসেস দেখে খুশি হয় সেটা হচ্ছে শিক্ষক ছাড়া আর কেউ হচ্ছে তোমার সাকসেস দেখে খুশি হবে না বিশ্বাস করো এটা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেগুলো পাড়া প্রতিবেশী আসে জীবনে খুশি হবে না তোমার সাকসেস দেখে মনে ভিতরে ওদের কষ্ট আর আমরা কি জানি তোমাদের জন্য খুশি তোমাদের সাকসেস আমরা খুশি চাহিদা সমীকরণ তৈরি করতে পারছে ভাই আমি এত কিছু বুঝি না আমাকে স্যারে শিখিয়ে দিচ্ছে চাহিদা সমীকরণ কিভাবে তৈরি করতে হয় আমি প্রথমে সংজ্ঞাটা দিয়ে দিব আমার স্যারে আমাকে যেভাবে শিখিয়ে দিচ্ছে এবং চাহিদা সমীকরণ গঠন করা হলো বলবো আমি সূত্র জানি কিউডি মাইনাস কিউডি 1 যেহেতু চাহিদা কিউডি 1 মাইনাস কিউডি 2 এবং পি মাইনাস পি 1 আর পি 1 মাইনাস পি 2 এগুলো আমাকে স্যারে শিখিয়ে দিচ্ছে তা আমার কোনো প্যারা নাই এবং কিউডি হচ্ছে তোমার কিউডি মাইনাস কিউডি 1 দেখো এই যে 5 কেজি এবং এখানে 5 থেকে আবার 3 বিয়োগ করব পি হচ্ছে 55 টাকা এবং আমার হচ্ছে এখানে 55 থেকে 45 বিয়োগ করব এগুলো আমার স্যার শিখে দিচ্ছে আমাকে যেভাবে শিখে দিচ্ছে এভাবে আমার স্যারে যা বলছে আমি তাই করতেছি আমাদের জয় স্যার পড়াইছিল আমাদের জয় স্যার ক্লাসরুমে একদিন বলছিল এভাবে করে করতে তো আমি করতেছি এভাবে এখানে কিউডি থেকে 5 বিয়োগ করা যাচ্ছে না কিন্তু 5 থেকে 3 বিয়োগ করা যায় কিউডি থেকে 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2 আমি লিখে হচ্ছে 3 স্যার কাটিয়ে দিবে জন্য ঠিক করে দিলাম পি থেকে 55 বিয়োগ করা যায় এবং 55 থেকে 45 বিয়োগ করলে হচ্ছে 10 লাগবে না ভাই এখানে চাইতে সমীকরণ পজিটিভ আসবে আসতে পারে সংখ্যা দিব প্রথমে ব্যাখ্যা দিব আচ্ছা ঠিক আছে এরপর দেখো আমার কিউডি মাইনাস 5টা বসে যাবে ও আমি কেন এগুলো লিখতেছি ভুল লিখতেছি তো আমি কি এবার কাটাকাটি বিয়োগ করলাম এবার গুণ করব কিউডি মাইনাস 5 এবং তোমার হচ্ছে 2 পি 50 এরপর হচ্ছে 10 কিউডি ও কেন করলাম এটা আমি তো গুণ করবো না বুঝলাম গুণ করবো না আমি কিউডি মাইনাস 5টাকে রেখে দিচ্ছি এবং 2 এর নিচে 10টাকে নিয়ে গেছি পি
পি মাইনাস 55টা রেখে দিচ্ছি। 10টা দেখছো কেন গুণ করি নাই, না করলেই বেটার। কিউডি মাইনাস 5 রেখে দিলাম, এটা 0.2 হবে, বি মাইনাস 5 টাইপ হবে। ক্যালকুলেটারে করবা, আমি এমনিতে করতেছি বলে তুমি এমনিতে করতে হবে এরকম কথা না। 5 এবং এটা হবে তোমার 0.2 পি, মানে এটা দিয়ে গুণ করলে, আর মাইনাস এটা বোধহয় 11। 55কে যদি তুমি 0.2 দিয়ে গুণ করো 20%, 55 20% হচ্ছে 11। করে দেখবা, আমার ভুল হতেই পারে, করে দেখবা। এবার কিউডি রেখে দিলাম তোমার 0.2 পি মাইনাস 11, এটার যদি এদিকে যায় প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি আসছে কিউডি, এটা কিউডি দেখিও। আবার অনেকে বলবে স্যার এটা কি দিয়েছেন, আবার এটা বুঝতেছি না, তো এই জন্য আমি আবার একটু ঠিক করে দিচ্ছি। এটা রয়ে যাবে 0.2 পিটা রয়ে যাবে, এটা হচ্ছে -6 এবং এটাকে আমি তো বলছি লাস্টে আমরা কি করবো, জাস্ট এই কাজটা করবো, একটু সুন্দর করে সাদা লিখবো যে কিউডি পিটাকে লাস্টে -6 প্লাস 0.2 পি। প্রশ্ন হচ্ছে স্যার আপনি শিখাইছেন কিউডি সমান এ মাইনাস বিপি আসবে, এ মাইনাস বিপি আসবে, এখানে মাইনাস আসার কথা স্যার, কিন্তু স্যার এখানে কেন প্লাস আসছে, এখানে স্যার প্লাস এখানে আসছে স্যার। কিউডি সমান আমি এদিকে করে লিখতেছি না দেখলে, এই জন্য 0.2 পি। স্যার এখানে প্লাস কেন আসছে, মনের মধ্যে প্রশ্ন, মনের মধ্যে প্রশ্ন। দেখছো এখানে চাহিদা সমীকরণ পজিটিভ আসবে, কারণ গিভেন দ্রব্য এগুলো চাহিদা কোনো পরিবর্তন হয় না, তাই পজিটিভ আসবে। এই চাহিদার কোনো পরিবর্তন হয় না যে না, আল্লাহ রে আল্লাহ, চাহিদার কোনো পরিবর্তন হয়েছে না। ওরে গাদা, এই যে দামের সাথে চাহিদার যে বিপরীত সম্পর্ক, দামের সাথে যেটা চাহিদার বিপরীত সম্পর্ক, দেখো তোমাদের বেসিক ক্লিয়ার করার পরও তোমরা পারতো না। বিপরীত সম্পর্কটাকে আমরা বলি চাহিদা বিধি, চাহিদা বিধি, বিপরীত সম্পর্কটাকে বলা হয় চাহিদা বিধি। আর চাহিদা বিধির ব্যতিক্রম যখন ঘটবে তখন তো ভাইয়া মাইনাস, এটা তো ঋণাত্মক সম্পর্ক তখন যখন চাহিদা বিধি কার্যকর হবে। ব্যতিক্রম যখন ঘটবে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তো ব্যতিক্রম কখন ঘটে, যখন গিফেন দ্রব্য, ব্যাবলেন দ্রব্য, এই আয় পরিবর্তন এগুলো হবে, তখন হচ্ছে তোমার মোটা চাল তো গিফেন দ্রব্য স্যার, মোটা চাল তো গিফেন দ্রব্য, এই জন্য ব্যতিক্রমটা হয়েছে। এটাকে হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম বলে, এটাকে চাহিদা বিধি, এটাকে চাহিদা বিধি ব্যতিক্রম বলে, কারণ এটা চাহিদা বিধি গিফেন দ্রব্য কারণে এটা পজিটিভ আসবে। ব্যতিক্রম ঘটছে, মাইনাস আসলে সেটা চাহিদা বিধির প্রভাব, মাইনাস না আসলে সেটা ব্যতিক্রম। ক্লিয়ার 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 ভাইয়া, ক্লিয়ার? এই ক্লিয়ার কিনা বল। আল্লাহ, আমি এখানে একটা রুটিনে ভুল করে ফেলছি, একটা মিনিট আমাকে সময় দাও। আর যে সারাদিন ক্লাস আমি ভুলে গেছিলাম। আমার যে অনার্সের ব্যাচ আছে আমি বলেছি, কারণ এটা ডিফারেন্ট উপর, সরি ভাই আর হবে না, এখানে ব্যতিক্রম হবে। ইয়েস ইয়েস ইয়েস, ওকে লেটস এট ইট। চলো এবার আমি তোমাদেরকে একটু একটা ব্যাখ্যা দিচ্ছি, চাহিদা বিধির ব্যাখ্যা এবং যোগান বিধির ব্যাখ্যা। সরি 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 চাহিদা সমীকরণের ব্যাখ্যা, এবং এটা তুমি সুন্দর করে নোট করবা। আগে তোমরা সবাই ইয়াগুলো করে ফেলবা, কিয়া সমীকরণের জন্য ম্যাথ দিছে না, এখানে এই ম্যাথগুলো দিছে না, এগুলো সবগুলো করে ফেলবা। এগুলো মানে বেসিকগুলো লিখবা, তো তোমরা বাসায় নোট করার সময় এই যে বেসিকগুলো লিখবা। বেসিকগুলো লেখার পর তোমরা কি করবে, এই বেসিকগুলো লেখার পর তোমার বেসিকগুলো লেখার পর এই বেসিকগুলো মনে করে লিখলা, এই বেসিকগুলো লিখলা, চাহিদা একটা লিখলা, যোগান একটা লিখলা, এই যে চাহিদা একটা লিখলা, যোগান একটা লিখলা, তারপর হচ্ছে কেন পজিটিভ হবে, কেন নেগেটিভ হবে সেটা বললাম। এরপর তোমার হচ্ছে চাহিদা সমীকরণ কোথায় থেকে কিসে আসবে, সূচি বানাইতে হবে। এরপর এই ম্যাথগুলো করে ফেলবা। ম্যাথগুলো করার পর তারপর কি করবা, যে এই ব্যাখ্যাটা আসবা, ম্যাথগুলো পড়ার ব্যাখ্যাতে আসবা। তো চাহিদা সমীকরণটা বেসিক্যালি কি হয়, তোমার হচ্ছে কিউডি সমান এ মাইনাস বিপি হয়, কিউডি সমান এ মাইনাস বিপি এই ফরম্যাটে হয়, কিউডি সমান এ মাইনাস বিপি এই ফরম্যাটে হয়। আমরা এটার সাথে মিলাই কিউডি সমান tan - 2p এটাকেও ব্যাখ্যা করবো। এটা tan - 2p মানে যে সবসময় এরকম ফিক্সড হবে এরকম না, আরেকটা হতে পারে, কোনো সমস্যা না। আগে এটা ব্যাখ্যা করি। এখানে যে কিউডি আছে, এই কিউডির দুইটা পরিচয় আছে। এর মেন পরিচয় হচ্ছে সে হচ্ছে অধীন চলক,
মেইন পরিচয় সে হচ্ছে অধীন চলক, এবং তার হচ্ছে আরেকটা পরিচয় সে হচ্ছে চাহিদার পরিমাণ নির্দেশ করে। মানে এটা হচ্ছে অর্থনৈতিক পরিচয়, চাহিদার পরিমাণ। যেটা পি আছে, আগে একটা একটা ছাড়াই করে দিচ্ছি, কেমন? পি আছে, তারও দুটা পরিচয় আছে। একটা হচ্ছে সে স্বাধীন চলক, মানে দাম, সে হচ্ছে স্বাধীন চলক। আর একটা হচ্ছে সে হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম, দ্রব্যের নিজস্ব দাম। এখানে দামটা হচ্ছে মূল শব্দ, মানে দাম। আর এ যেটা আছে, এই এর অনেকগুলো পরিচয় আছে, এর অনেকগুলো পরিচয় আছে, এর অনেকগুলো পরিচয় আছে। আচ্ছা, একটা একটা পরিচয় লিখে, কারণ এভাবে লিখলে এক্স্যাক্টলি জায়গা কতটুকু লাগবে আমি জানি না। এর পরিচয়গুলো একটু খেয়াল করো, মজার বিষয় এর পরিচয়। ওর প্রথম পরিচয় হচ্ছে, একদম প্রথম পরিচয় হচ্ছে ও হচ্ছে ছেদক, ও হচ্ছে ছেদক। 2 নম্বর পরিচয় হচ্ছে, আচ্ছা ছেদক পরে বলি, ছেদক এখন না, তোমার ছেদক প্রথমে বললে ওর মেইন পরিচয়টা আসবে না। ওর মেইন প্রথম পরিচয় হচ্ছে ও পরামিতি, পরামিতি। এখন তো স্যার আপনারা জানেন না পরামিতি কি, বলতেছি। 2 নম্বর পরিচয় হচ্ছে সে ছেদক। 3 নম্বর পরিচয় হচ্ছে সে পরামিতি এবং ছেদক, এবং এ হচ্ছে শূন্য দামে, শূন্য দামে চাহিদার পরিমাণ, শূন্য দামে চাহিদার পরিমাণ। একটা হচ্ছে পরামিতি, একটা ছেদক, একটা হচ্ছে শূন্য দামে চাহিদার পরিমাণ। শূন্য দামে চাহিদার পরিমাণ কেমনে হয় সেটা পরে বলতেছি। একটা পরামিতি, একটা ছেদক, একটা হচ্ছে শূন্য দামে চাহিদার পরিমাণ। আচ্ছা, বিয়ের, এবার আসো বিয়ের, বিয়ের বেলায় আসো। আমি এখানে বিয়ের লিখে দিচ্ছি। বিয়ের পরিচয় দেখো, এই এ আর বি বাকি আছে, শুধু বিটা বাকি আছে। বিয়ের কি কি পরিচয় আছে স্যার? বিয়ের একটা পরিচয় হচ্ছে সেও পরামিতি। দেখো এখানে দুইটা শব্দ পরামিতি হয়ে গেছে, এবং বি দুইটাই পরামিতি। এবং আরেকটা হচ্ছে দাম বৃদ্ধির ফলে, দাম বৃদ্ধির ফলে চাহিদা হ্রাসের হার বা পরিমাণ, চাহিদা হ্রাসের পরিমাণ বা হার, এটাকে বলা হয়, এটাকে অর্থনীতির ভাষা বলা হয় ঢাল। ঢাল বলা হয়, ঢাল। দাম বৃদ্ধির ফলে চাহিদা হ্রাসের পরিমাণ বা হার, যেটাকে বলা হয় ঢাল, এটাকে বলা হয় ঢাল। মনে রাখবে, ঢাল। পরামিতি এখানে বলতেছে, এখানে বলতেছে, তার মানে এখানে এ এবং বি উভয় পরামিতি, এদের মেইন পরিচয় হচ্ছে এরা পরামিতি। আচ্ছা, পরামিতি কি স্যার? একটু পড়াই দেন পরামিতিকে। পরামিতি হচ্ছে গণিত শাস্ত্রে যে রাশির মান অজ্ঞাত তাকে, একটু বলে দিচ্ছি। গণিত শাস্ত্রে, আচ্ছা হলুদ না দিয়ে অন্য কালার দিচ্ছি, তাহলে একটু দেখতে ভালো লাগবে। কিয়া দেওয়া যায়, কিয়া দেওয়া যায়, কিয়া দেওয়া যায়, কিয়া দেওয়া যায়, সবুজ দিচ্ছি। গণিত শাস্ত্রে, গণিত শাস্ত্রে যে সকল রাশির, যে সকল রাশির মান অজ্ঞাত থাকে, গণিত শাস্ত্রে যে সকল রাশির মান অজ্ঞাত থাকে স্যার, অজ্ঞাত মানে আমাদের এখনো জানা নাই, সেটাকে বলা হয় অজ্ঞাত থাকলে সেটাকে বলা হয় পরামিতি। পরামিতি, পরামিতি। যখন পরামিতির মান জানা হয়ে যায়, পরামিতির মান যখন জানা হয়ে যায়, তখন সে দুই অংশে ভাগ হয়ে যায়, দুই অংশে ভাগ হয়ে যায়। একটা হয়ে যায় সে ধ্রুবক, একটা হয়ে যায় সে ছেদক। ধ্রুবককে, ধ্রুবক হচ্ছে স্থির সংখ্যা, ধ্রুবক হচ্ছে স্থির সংখ্যা। ছেদককে, যে হচ্ছে চলকের সাথে, চলকের সাথে গুণ আকারে থাকে, গুণ আকারে থাকে, চলকের সাথে গুণ আকারে থাকে, চলকের সাথে গুণ আকারে থাকে। মজার বিষয় না, এটা আমি অন্য সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে গণিত শাস্ত্রের যে রাশির মান অজ্ঞাত থাকে সে হচ্ছে পরামিতি। যখন জানা হয়ে যাবে, যখন তোমার জানা হয়ে যাবে, তখন সে ধ্রুবক হবে নাহলে ছেদক হবে। তাহলে ধ্রুবক মানে কনস্ট্যান্ট, ছেদক মানে কোএফিসিয়েন্ট, চলকের সাথে যে রাশি গুণ আকারে থাকে। যেমন আমি যে লিখলাম কিউডি সমান 10 - 2p, এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় কিউডির পরিচয় ফিক্সড, কিউডির পরিচয় ফিক্সড। একটা হচ্ছে সে অধীন চলক, একটা হচ্ছে সে অধীন চলক, এবং সে হচ্ছে চাহিদার পরিমাণ বা চাহিদা। এই যে অধীন চলক, অধীন চলক, চাহিদার পরিমাণ ফিক্সড। পি এর পরিচয় ফিক্সড, কিউডির পরিচয় ফিক্সড, পি এর পরিচয় ফিক্সড। এটা হচ্ছে সে স্বাধীন চলক, এটা হচ্ছে সে স্বাধীন চলক, আর এটা হচ্ছে সে তোমার দাম, এটাও ফিক্সড। এটা হচ্ছে স্বাধীন চলক, একটা হচ্ছে দাম। কিন্তু এখানে দেখো তো, এই 10 মান আর 2 মান, এই 10 এর মান কি আমরা কি অজ্ঞাত আছে, জেনে গেছি না, জানা হয়ে গেছে না। এই যে যেটা স্থির সংখ্যা ভাইয়া, যেটা স্থির সংখ্যা, এটা তো স্থির সংখ্যা, এর সাথে কোনো কি গুণ আকারে নাই, এই জন্য এর নাম পরামিতি হবে না, এখন হবে ধ্রুবক। ধ্রুবক অর্থাৎ এটা মানে পরামিতি থেকে কি হয়ে গেছে, এই পরামিতি থেকে ধ্রুবক হয়ে গেছে।
পরামিতি এখন বলবো না, কিন্তু পরামিতি থেকে ধ্রুবক হয়েছে এটা বোঝাতে যাচ্ছি। এবং এটার আরেকটা পরিচয় হচ্ছে ছেদক, এইটার ছেদক। এবং আরেকটা পরিচয় হচ্ছে শূন্য দামে চাহিদার পরিমাণ, শূন্য দামে চাহিদার পরিমাণ। কেন শূন্য দামে চাহিদার পরিমাণ বলছি? তোমার দেখো এই যে শূন্য দামে চাহিদা মানে কি, মনে করো তোমার কলেজের মাঠে একটা খেলা চলতেছে, ফুটবল খেলা চলতেছে, এ পাশে ফার্স্ট ইয়ার, এ পাশে সেকেন্ড ইয়ার, এখানে কতগুলো দর্শক দাঁড়ায় না? ওখানে কোনো টিকিট বিক্রি করে? কলেজের মাঠে খেলা চললে টিকিট বিক্রি করে না, টিকিট নাই, টিকিট জিরো, এখানে কোনো টিকিট নাই, টিকিট হচ্ছে তোমার হচ্ছে 0 টাকা। তখন দেখবে এরা সবাই দাঁড়াচ্ছে এখানে, একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফোলা ফাইন দাঁড়ায়, কত সুন্দর দেখতেছে খেলা। যদি বলো যে একটু টিকিটের দাম বাড়াই দেবো, মানে শূন্য দামে, এই যে শূন্য দামে যারা দাঁড়াইছে এটা হচ্ছে 10, মানে 10 কেমনে হয় দেখো, কিউডি সমান tan - 2p, p মানে দাম না, এই p মানে দাম না, এই দামে হচ্ছে শূন্য বসাও, p শূন্য, দেখছো শূন্য টাকা বসাইছি, শূন্য দাম, এই যে শূন্য টাকা বসালে tan - 2 0 0 সমান সমান 10, এই 10টা হচ্ছে শূন্য দামের চাহিদা, শূন্য দামে চাহিদার পরিমাণ। দেখছো, এই জন্য বলছি শূন্য দামে চাহিদার পরিমাণ হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে 2 যেটা আছে, এই 2টা হবে কি, 2টা হবে 1 নম্বর সহগ। এই সহগ কথাটা কোথা থেকে আসে? ওই পরামিতি থেকে আসে, যেহেতু জেনে গেছি পরামিতি থেকে, যদিও পরামিতি বলবো না, কিন্তু পরামিতি থেকে আসে। এবং এই 2 এর আরেকটা পরিচয় হচ্ছে সে ঢাল বা তোমার চাহিদা হ্রাসের হার, চাহিদা হ্রাসের হার। অর্থাৎ তোমার দাম যত বাড়বে তত 2 করে করে চাহিদা কমবে, 2 গুণ করে চাহিদা কমবে। যেমন দেখো তুমি একটু দাম বাড়াও, এই যে কিউটি সময় tan - 2p, তুমি 2 টাকা বসাও, তাহলে tan 2 টাকা বসালে 2 দুগুণ 4, এই দেখো 2 এর 2 গুণ 2, এখানে 3 বসালে 3 দুগুণ 6, এখানে 4 বসালে 4 দুগুণ 8, এই যে দ্বিগুণ কমে ফেলতেছে, 2 একক হয়ে যাচ্ছে, এটা 2 একক হয়ে যাচ্ছে। যত দাম বাড়াবা দেখো, যত দাম বাড়াবা এই 2 একক করে করে তোমার চাহিদা কমাই ফেলবে। এই জন্য বলা হচ্ছে এটা চাহিদা হ্রাসের পরিমাণ, চাহিদা হ্রাসের হার বা ঢাল, সহগ। এটাকে আরেকটা পরিচয় হচ্ছে সহগ। এটা ক্লিয়ার কিনা সবাই বলো, এটা ক্লিয়ার কিনা? এখান থেকে এমসিকিউ আসতে পারবে কিনা? তাহলে পরামিতি কখন বলে? যখন অজ্ঞাত। প্লিজ মনে রাখবা, পরামিতি কখন বলে? যখন অজ্ঞাত। এবং যখন জানা হয়ে যায়, হয় সেটা ধ্রুবক হয়ে যাবে, নাহলে ছেদক হয়ে যাবে। এটা ক্লিয়ার সবাই? কি ভাই সব কই গেলি? আচ্ছা ওরা কই গেছে আল্লাহ জানে, লাগবে না ভাই, যারা আছে তারা কর। একদম বুঝতে পারছিস কিনা একটু বল সবাই। ভাই বুঝতে পারছিস কিনা বল, আমি শেষ করবো কারণ আমাদের টাইম হচ্ছে। স্থির গুণাকার থাকলে, চলকের সাথে গুণাকার থাকলে। আচ্ছা, এটা হচ্ছে চাহিদা সমীকরণের ব্যাখ্যা। পরামিতি, ছেদক, আচ্ছা এবার আসো যোগান সমীকরণের ব্যাখ্যা। যোগান সমীকরণের ব্যাখ্যা, কিউ এর সমান সমান মাইনাস সি প্লাস ডিপি, অথবা কিউ এর সমান সমান সি প্লাস ডিপি, অথবা কিউ এর সমান সমান ডিপি, যে কোনো ভাবে আসতে পারে। ঠিক আছে, আমরা এটা দিয়ে কথা বলি, আমরা এটা দিয়ে বলি সেম। প্রথমে কিউএস এর পরিচয় আসো। কিউএস এর পরিচয় দুটা, একটা হচ্ছে অধীন চলক, ওই আগের মতো অধীন চলক, আর এটা হচ্ছে যোগানের পরিমাণ, যোগানের পরিমাণ। নটা বাজে ভাই, আচ্ছা আসার চেষ্টা করি, আসলে ভালো লাগবে মিলবে। একটা হচ্ছে পি হচ্ছে স্বাধীন চলক, পি হচ্ছে স্বাধীন চলক, আর এইটা হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম। এগুলো ফিক্সড আগের মতো। এখানে সি ওই আগের মতো, সি এর আগের মতো পরিচয়। একটা হচ্ছে পরামিতি, দেখো আগের মতো পরামিতি, একটা হচ্ছে ছেদক, আরটা হচ্ছে শূন্য দামে যোগানের পরিমাণ। শূন্য দামে, ওটা ছিল চাহিদা, তো এটা হবে শূন্য দামে যোগানের পরিমাণ। এটা মুখস্থ রাখবা ভাইয়া, শূন্য দামে যোগানের পরিমাণ। এবং তোমার ডি হচ্ছে কি, ডি হচ্ছে একটা পরামিতি, একটা হচ্ছে পরামিতি, একটা হচ্ছে সে সহগ, একটা পরামিতি, একটা হচ্ছে সহগ। ও আচ্ছা, এখানে একটা কথা বলি, এখানে তো এটাকে আমরা চাইলে এটাকে সহগ বলতে পারি, মানে এখানে বিটাকে আমরা সহগ বলতে পারি, এই বিটাকে আমরা সহগ বলতে পারি, যেহেতু গুণাকার আছে, কেমন গুণাকার আছে, ওকে আমরা চাইলে সহগ বলতে পারি। গুণাকার যদি থাকে তাকে আমরা সহগ বলে ধরতে পারি। যদি তোমাদেরকে বলছি পরামিতির মান জানা হয়ে গেলে সেটা সহগ হয়ে যায় আর কি, এমনিতেও বলা যায় সহগ, যদি কে বলে সেটাও বলা যাবে। এবং আরেকটা হচ্ছে কি, দাম বৃদ্ধির ফলে, ওটা ছিল চাহিদা হ্রাস, এটা হচ্ছে দাম বৃদ্ধির ফলে
যোগান বৃদ্ধির পরিমাণ, যোগান বৃদ্ধির হার, যোগান বৃদ্ধির হার, এটাকেও বলে ঢাল। অর্থাৎ এটা যোগানের ঢাল, ওটা ছিল চাহিদার ঢাল। তো এখানে যদি আমি কিউএস ইকুয়াল টু যদি তোমাকে বলি যে -4 + 4p, এখানে যদি এখান থেকে যদি বলি তখন ওই আগের মতো কিউএস হচ্ছে তোমার কি, কিউএস এর পরিচয় দুইটা, একটা হচ্ছে অধীন চলক আর একটা হচ্ছে যোগানের পরিমাণ, যোগানের পরিমাণ, ঠিক আছে, একটা যোগানের পরিমাণ। পি এর পরিচয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার স্বাধীন চলক, একটা স্বাধীন চলক, আর একটা হচ্ছে দাম। এগুলো তোমরা নিজেরা লিখবা। এবার 4 এর পরিচয় কয়টা, পরিচয় প্রথম হচ্ছে সে ধ্রুবক এবং সে পরিচয় হচ্ছে ছেদক, এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তোমার শূন্য দামে যোগান, শূন্য দামে যোগান। অর্থাৎ কেউ যদি বলে দাম না থাকলে কতটুকু যোগান দিবে, -4। আচ্ছা যোগান তো, আচ্ছা একটা প্রশ্ন আসতে পারে, যোগান কি ঋণাত্মক হতে পারে? যোগান কি ঋণাত্মক হতে পারে? যোগান জিনিসটা তো একটা পরিমাণ, তাই না? মনে করো চালের পরিমাণ, ডালের পরিমাণ, এগুলো কেমনে ঋণাত্মক হয়? এগুলো কেমনে ঋণাত্মক হয়? বাস্তবে এগুলো ঋণাত্মক হয় না, আমি বুঝাই দিচ্ছি একটু পরে, আগে বলে ফেলি। এরপর আরেকটা 4 যেটা আছে, A4 + 4, এটা হচ্ছে +4 যেটা আছে সেটা, ও হচ্ছে 1 নম্বর সহগ, তারপর হচ্ছে তোমার হচ্ছে ঢাল, এ হচ্ছে আরেকটা ঢাল। আচ্ছা এগুলো আশা করি বুঝছো, আগে বুঝছো কিনা বলো, তারপর আমি এটার আনসার দিচ্ছি। এটা মাইনাস আসলে এটা আসলে জিনিসটা কি, যোগান কি আসলে ঋণাত্মক হতে পারে কিনা? চালের পরিমাণ, ডালের পরিমাণ, এটা বিক্রেতা বিক্রি করতে চাওয়াটা হচ্ছে যোগান। এখন এগুলো কেমনে ঋণাত্মক হয়, এগুলো ঋণাত্মক আদৌ হতে পারে কিনা, এটার উত্তরটা দিচ্ছি। আগে বলো যে এতটুকু বুঝছো কিনা, সবাই আগে বুঝছো কিনা বলো। ডাল বরাবর ডাল নিয়ে টপিক শেষ করে এমসিকিউ সিকিউ দুইটা প্র্যাকটিস করব। হ্যাঁ এটাই আমরা একটা টপিক শেষ করে ওটা প্র্যাকটিস করি, পড়াবে। এই তো এটা বুঝে গেছে। আচ্ছা আচ্ছা এতটুকু বুঝছো, আশা করি এতটুকু বুঝার বিষয়, এটা না বুঝার কিছু নেই, ওই সেম এটার মতো আগের মতোই সেম। এটা আসলে এখানে যে -4টা আসে আদৌ কি বাস্তবে ঢাল যোগান কি ঋণাত্মক হতে পারে কিনা? প্রশ্ন, যোগান কি ঋণাত্মক হতে পারে? যোগান কি ঋণাত্মক হতে পারে? বাস্তবে উত্তর হচ্ছে কি জানো? আসল উত্তর কি জানো? একটা পরিমাণ কিভাবে ঋণাত্মক হয়, চালের পরিমাণ কিভাবে ঋণাত্মক হয়, বিষয়টা হচ্ছে এরকম। আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝবা। আমি বললাম একটা গাছের ডালে 2টা পাখি আছে, একটা গাছের ডালে কয়টা পাখি আছে? 2টা পাখি আছে। আমি তো ভাগে রাখতে যাই না, গুলি মেরে, আচ্ছা 2টা না 3টা পাখি আছে ধরে নাও, একটাকে মেরে ফেলছি, গুলি মেরে একটাকে মেরে ফেলছি। প্রশ্ন হচ্ছে এই গাছের ডালে আর কয়টা পাখি আছে? উত্তর বলো, কমেন্ট করো সবাই। 3টা পাখি আছে, গুলি মেরে একটাকে মেরে ফেলছি, গুলি মেরে একটাকে মেরে ফেলছি। এখন ওই গাছের ডালে কয়টা পাখি আছে? দেখি উত্তর করো তো সবাই। ছেদক আর ধ্রুবক একই, মানে এই জায়গা হচ্ছে ধ্রুবক। আচ্ছা ছেদক আর ধ্রুবক কি সেটা বলতেছি। ধ্রুবক মানে এই হচ্ছে স্থির সংখ্যা, ধ্রুবক মানে হচ্ছে স্থির সংখ্যা, মানে এটার সাথে আর কোনো কেউ গুণ আকারে নাই, এটা ফিক্সড এর সংখ্যা, মান যে রাশি পরিবর্তন হয় না, এটা ফিক্সড। আর ছেদক কি জানো? এই যে একটা রেখা যখন আঁকে তখন এই রেখাটা মনে করো এরকম, এই এখানে ছেদ করলে সেটা ভূমির ছেদক, এখানে ছেদ করলে সেটা লম্বের ছেদক, এখানে ছেদ করলে সেটাকে বলা হয় ভূমির ছেদক, এটাকে বলা হয় ভূমির ছেদক, আর এটাকে বলা হয় লম্বের ছেদক, লম্বের ছেদক। তো এইরকম -4টা হচ্ছে তোমার হয় ভূমির ছেদক নাহলে লম্বের ছেদক। এটা হচ্ছে কিউএস এর ছেদক। কিউএস এর ছেদক মানে কি? কিউএস ভূমিতে থাকে, এটা পরে বুঝাবো। এখানে হচ্ছে এই যে এটা -4, এটা হচ্ছে তোমার কি হবে, এটা যদি -4 তো -4 এই সাইডে হবে, এই সাইডে হচ্ছে -4, মানে এই দিকে ছেদ করবে। বাদ দাও, তোমার এত কিছু বোঝার দরকার নেই, আমরা যখন রেখা পড়বো তখন বুঝবো, রেখা পড়বো সেটা বাদ। এই দেখো এখানে ছেদ করলে ভূমির ছেদক আর এখানে ছেদ করলে লম্বের ছেদক, এটা -4 তো এটা এইদিকে ছেদ করবে, পরে বুঝাই দিব, সমস্যা নেই। এটা ভূমির ছেদক পজিটিভ, এদিকে ছেদ করলে সেটা ভূমির ছেদক নেগেটিভ, এখানে লম্বের ছেদক পজিটিভ, এখানে যদি ছেদ করতো লম্বের ছেদক নেগেটিভ হইতো। এগুলো পরে বুঝবে, এখন বুঝার দরকার নেই। ছেদক মানে ভূমি অথবা লম্বের ছেদ করে, এতটুকু বুঝো। আর এই কথাটা বলতে যাচ্ছিলাম, আর এই তাসফিয়া বলছে 2টা পাখি, মাথা ফুটে ফেলবো। আচ্ছা তাসফিয়ার উত্তর ঠিক আছে, সবার উত্তর ঠিক আছে না, এখানে কারোকে বকা দেওয়ার সুযোগ নাই। গুলি মেরে 2টা পাখিকে মেরে ফেলছি, বাস্তবতা বলতেছে 0 পাখি, বাস্তবতা 2টা গুলি মেরে ফেলাবো, আর 2টা পাখি বসে থাকবে না ওরে গুলি মারার জন্য, আমারে মার, আমার প্রেমিকাকে মেরে ফেলেছ, আমাকে মেরে ফেলো, বাংলা সিনেমা পাইছে এটা, ওরা পালাই চলে যাবে, বাস্তবে 0। কিন্তু তুমি একটা ছেলেকে পড়াইতে গেছো, 3টা পাখি ছিল, একটা মারা গেছে, কেউ নাই, তুমি যারা পড়াইতে গেছো ওর মা তোমার এমন ফিটা ফিটাবে, কিরে বেকুব 3 থেকে 2 চলে 1 চলে গেলে 2 আনা বসে। তাহলে দেখো বাস্তবে 0, বাস্তবে 0, কিন্তু হাতে কলমে বা তত্ত্বগতভাবে উত্তর হচ্ছে 2, কিন্তু বাস্তবে 0। তো তত্ত্বগতভাবে হচ্ছে 2, বাস্তবে 0। তো একইভাবে এই -4টা হচ্ছে তত্ত্বগতভাবে হইতে পারে,
তত্ত্বগতভাবে হতে পারে, অর্থাৎ যোগান ঋণাত্মক, এটা তত্ত্বগতভাবে হতে পারে, কিন্তু বাস্তবে পরিমাণ কখনো ঋণাত্মক হয় না। বাস্তবে পরিমাণ কখনো ঋণাত্মক হয় না, পরিমাণ কখনো ঋণাত্মক হয় না। তাহলে যোগান বাস্তবে কখনো ঋণাত্মক হয় না, কিন্তু তত্ত্বগতভাবে হতে পারে। আবার অঙ্কের কারণে, যোগ বিয়োগের কারণে ঋণাত্মক হতে পারে, বাস্তবে যোগান ঋণাত্মক হতে পারে না, বাস্তবে ঋণাত্মক হতে পারে না। ভাইয়াকে সহজে মারতে চাই, বাকিগুলো এমনিতে চলে যাবে। হ্যাঁ, বাকিগুলো হয়ে যাবে, সেটাই তো ওটাই বুঝাতে চাচ্ছি। তাহলে যে কথাটা বলতে চাচ্ছি, তত্ত্বগতভাবে ঋণাত্মক, এটা বুঝতে পারছো কিনা বলো। এটা বুঝতে পারলে সবাই বুঝতে পারলে ওকে লিখো, বুঝতে পারলে সবাই ওকে লিখো। কারণ এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, ওকে লিখো সবাই। সমীকরণের আজকে গোষ্ঠী উদ্ধার করে ফেলছে, এটা আগে সবাই ওকে লিখো। এবং যোগানকে ঋণাত্মক হতে পারে কিনা, এটার একটা এমসিকিউ, এটার এটা তোমার আছে, অনুধাবনমূলক প্রশ্ন আসে, সেটাও তোমরা বুঝাই দিলাম। বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে ওকে লিখো। ওকে, আসস কয়েকজন, তাড়াতাড়ি বল, শেষ করবো। কি যে লাগিয়েছে আজকে, সকাল থেকে ক্লাস দিচ্ছি আজকে, টানা ক্লাস আর ক্লাস। ওকে, সুন্দর করে নোট করে তাহলে গ্রুপে জমা দিয়ে দেবে, সুন্দর করে নোট করে। আজকে আমি চাচ্ছিলাম আরো অনেক কিছু পড়াবো, কিন্তু আসলে সময়ও কম এবং তোমাদের আশা করি ব্রেনও ধরবে না। এগুলো তো মুছে ফেলছে, আরো অনেক কিছু পড়ার কথা ছিল, বাট তোমরা আজকে যা পড়েছে অতটুকু নোট করবে, সুন্দর করে এগুলো বাড়ি কাজ করে ফেলবা, এগুলা সুন্দর করে বাড়ি কাজ করে রাখবা, বাড়ি কাজ করে সুন্দর করে গ্রুপে জমা দিয়ে দিবা। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ভাইয়া, তুই চেষ্টা করি। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু থাক। যেহেতু 9টা ক্লাস, মোবাইল চার্জ দিতে হবে, একটু মোবাইলে ঝামেলা হয়, আইফোনের চার্জ থাকে না, তো এইটা শেষ করে আমি আরেকটা লাইভের জন্য রেডি করতে হবে। আমাদের মানে পুরো জিনিসটা সেট আপ করতে সময় লাগতেছে বলে তোদের এতদিন দেরি হয়েছে। এখন থেকে আশা করি টানা ক্লাস দিলে, অনেকে বলতেছে ফার্স্ট পেপার শেষ হয় না, সেকেন্ড পেপার কখন শেষ হবে ভাই, এগুলো সবাই মনে করে, কিন্তু দিন শেষে যখন শেষ করা দিই তখন সবাই অবাক হয়ে যায়, কিরে ভাই কেমনে হয়েছে। তো এটা আসলে সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করতেছে। আমি চাইলে দেখা যাচ্ছে আমি দুম করে একটা অসুখে পড়ে গেলাম, আমি চাইলাম মানে একটু বেশি পড়াই দিতে, কিন্তু কোন একটা বিপদ চলে আসে ভাই, কেমনে বলবো। এগুলো তো মানুষের হাতে নাই, মানুষের সুস্থতা, তোমার হক এবং এগুলো সবকিছু ডিপেন্ড করতেছে, আমাদের সবকিছু পরিকল্পনা ডিপেন্ড করতেছে সৃষ্টিকর্তার উপর। আমি চাইলে অনেক সময় বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পারতেছি না, এটা তোমাকে মেনে নিতে হবে প্লিজ। তারপরেও তোমাদেরকে বলি, আমি মানে তোমাদের জন্য রিস্ক না নেওয়ার জন্য সবসময় কি করছি, আগের ক্লাসগুলো শুধু করে প্লেলিস্ট করে সাধারণ 24 ব্যাচে, তোমরা যারা রেকর্ড ক্লাস করতে চাচ্ছ রেকর্ড করবা 24 ব্যাচের গ্রুপে, 24 গ্রুপটাতে রেকর্ড করবা, লাইভ করবা 25-এ, 24-এর রেকর্ড করবা, 24-এর রেকর্ড ক্লাসগুলো করবা 24 ব্যাচের গ্রুপে। ফিচার একটা লেখা আছে, ওখানে ফিচার থেকে রেকর্ড ক্লাসগুলো করবা, আর লাইভ করবা 25-এ, ঠিক আছে। এখানে অনেকে 3বার করতেছে ক্লাসগুলো, আর অনেকে নতুন যারা যুক্ত হচ্ছে তারা আমার সাথে করতেছে আর কি। ওকে, ঠিক আছে, আপনি ক্লাস করবেন না? না, বাংলা ক্লাস হবে, বাংলা করিস, ঠিক আছে। ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা, খোলা হবে, ভালো থাকিস, শেষ করে দিচ্ছি।